ইসলামী রীতি অনুযায়ী সবাইকে সম্ভাষণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি, রহমত, বরকত সবার উপর বর্ষিত হোক। আজকে আপনাদের সামনে প্রাইস সেনসিটিভ ইনফরমেশন নিয়ে একটি গ্রুপ ডিসকাশন করব ইনশাআল্লাহ। সবাই সাথে থাকুন। জাহিদ ভাই, হ্যাঁ হ্যালো জাহিদ ভাইয়ের অডিও কানেক্ট হইতেছে। আপনি শেয়ার করেন এখন। আমি শেয়ার করব। হ্যাঁ হ্যাঁ করেন। এটা শিখতে হবে আসলে মনে হচ্ছে। শিখে যাবে না? ভাই করোনার মধ্যে সব শিখে হলেন? এত সময় নিচ্ছে কেন? আচ্ছা এইটা হচ্ছে এই এইটা হচ্ছে বোনাস শেয়ার সংক্রান্ত একটা সার্কুলার, বুঝছেন? এইটা আমরা এইটা পরীক্ষায় আসে মাঝে মাঝে বোনাস শেয়ার, আমি দেখছি। তো আমরা একটু পড়ি এটা। শোনা যাচ্ছে? আচ্ছা, যেটা বলতেছে এক নম্বর হচ্ছে নো লিস্টেড কোম্পানি শ্যাল ডিক্লেয়ার বোনাস শেয়ার উইদাউট জাস্টিফাইড রিজন ইনক্লুডিং দ্য কোম্পানিজ বিএমআই ব্যালেন্সিং মডার্নাইজেশন রিহ্যাবিলিটেশন এন্ড এক্সপানশন অর এনি অফ ইটস কম্পোনেন্টস। তাহলে জাস্টিফাইড রিজন ছাড়া, প্রথম কথা জাস্টিফাইড রিজন ছাড়া হচ্ছে বোনাস শেয়ার সার্কুলেট করা যাবে না, ডিক্লেয়ার করা যাবে না। তারপরে in case of declaration of bonus share, the listed company shall among other disclose the price sensitive information PSI mentioning the following contents: the reason for declaration of bonus share and utilization of such written amount as capital. তাহলে বোনাস শেয়ারের কি রিজন জানাতে হবে এবং ইউটিলাইজেশন মানে কি কি পারপাসে এটা ইউটিলাইজ, এটা the bonus share is declared out of accumulated profit or share premium. Sorry, the bonus share is declared out of accumulated profit or share premium. কোনটা করতেছেন? আমি বুঝলাম না। এটা কি পড়াইতেছেন? কি বলেন? কি পড়াইতেছেন? না, আমি একটা বোনাস শেয়ারের একটা সার্কুলার নামাইছি বোনাস শেয়ার সম্বন্ধে। বোনাস শেয়ার মাঝে মাঝে পরীক্ষা আসে। বোনাস শেয়ারের প্রসিডিউর, বোনাস শেয়ারই এই সার্কুলারটা নলেজে থাকলে সুবিধা হবে লেখার সময়। সেই কারণে বলতেছি বোনাস শেয়ারের জাস্ট এই তিনটা লাইনই এটা নামাইছিলাম। ও আচ্ছা আচ্ছা, তারপরে the bonus share is not declared from capital reserve or revaluation reserve or any undertaking gain or out of profit earned period incorporation of the company through reducing paid up capital or through doing anything so that post dividend return earnings become negative or debit balance. অর্থাৎ রিটার্ন আর্নিংস নেগেটিভ করে কি বোনাস শেয়ার ডিক্লেয়ার করা যাবে না, এটা মূল। কেউ কি কিছু বলবেন আর এই বিষয়ে? হ্যালো, তাহলে এটা কেটে দিলাম। কারণ ভাই শোনা যায়? হ্যাঁ শোনা যাচ্ছে, কিন্তু এই আলোচনাটা প্রথম থেকে একবার করেন। আচ্ছা, ওই দুটো বাদ দিয়ে দিলাম। এখন আরেকটা যেটা চলছে, হ্যাঁ বলে জাহিদ ভাই। আচ্ছা জাহিদ ভাই, জি জি, মানে আমার একটু বেসিক কিছু জানার দরকার ছিল, বেসিক কিছু জিনিস জানার দরকার ছিল। জি বলেন না। বোনাস শেয়ার এগুলো তো বহু পরের ইতিহাস আর কি। মানে আমার কিছু জিনিস জানার দরকার ছিল, যেমন ইস্যু ম্যানেজারের কাজ কি কি স্পেসিফিক, আন্ডাররাইটার কি জিনিস, আন্ডাররাইটারের কাজ কি, খুব একটা ক্লিয়ার না। কেউ জানলে বলুন, এই বিষয়ে কেউ যদি আমাদের হেল্প করে, শেয়ার করুন, ভালো হয় তো। ইস্যু ম্যানেজারের কাজ কি কেউ কি বলতে পারবেন একটু? এই রায়ন ভাই বলেন না কেন? রায়ন ভাই তো ইস্যু ম্যানেজার উস্তাদ। ইস্যু ম্যানেজার আমি খুব ভালো জানি না। ইস্যু ম্যানেজার বলেন, যারা ওই শেয়ার ইস্যু সংক্রান্ত কাজ টাজ করে দেয়, যারা একটা কোম্পানি যখন আইপিও তে যাবে
ওই তখন ইস্যু ম্যানেজার নিয়োগ করা হয়, তখন কোম্পানির পক্ষ থেকে ওরা সমস্ত এই কাজগুলো করে থাকে আর কি। মানে ডিটেলস আমি বলতে পারতেছি না, তবে এইটুকু জানি আর কি। না ওইটুকু তো আমরাও জানি, বা ওইটুকু আচ্ছা না, ইস্যু আমি বেশি- ম্যানেজারের সার্কুলারটা বলেন, আমরা নামাবো না, নামাই রাখবো না, আমি বেশি জানি না আর কি। এই রায়হান ভাই সার্কুলার আছে না ইস্যু ম্যানেজার নিয়ে? হ্যাঁ, সিরাজ ভাইরা তো অবশ্যই আছে, সার্কুলার আছে, গাইডলাইন আছে, ইস্যু ম্যানেজারের গাইডলাইন আছে না। তাহলে নেক্সট দিন এটা ইয়া। নামাই রাখবেন, আর কিছু লিস্টিং আমি লিস্টিং রেগুলেশনস অ্যাক্টের মধ্যে আছে না এটা? লিস্টিং না, listing regulation এ নাই। পাবলিক ইস্যুতে থাকতে পারে। হ্যাঁ, পাবলিক ইস্যুতে, রাইট। লিস্টিং রেগুলেশন নাই, লিস্টিং রেগুলেশন আমার পুরোটাই জানা আছে। আচ্ছা আমি নোট রাখতেছি, দেখি আমি বের করতেছি আর কি। হ্যাঁ হ্যাঁ তো ভালো হয় আমরা তো। আচ্ছা আমি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা পরীক্ষায় খুব আসে, এটা একটু এই আলোচনা করলে এই একটা জিনিস। জাহিদ ভাই, আমাদের কোশ্চেন ধরে এগুলো ভালো হইতো না? কোচিং ধরেই তো আগাচ্ছি, এবার ওইটা কোচিং ওইটা গেছি ওইটা better। না, এবার কোচিং নেই, ওই দুইটা এমনি পড়াইলাম। এই যেখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা একটু দেখি, কোচিং নেই আছি, কোচিং এখন আমি করবেন না। এই যে ঘ নম্বরটা সবাই একটু দেখেন, মূল্য সংবেদনশীল তথ্য, বুঝছেন? এটা থেকে পরীক্ষায় ব্যাপক প্রশ্ন আসছে। আচ্ছা, ভালো কথা। মূল্য এটা কিন্তু সংবেদনশীল- প্রাইস সেনসিটিভ তাই। ইনফরমেশন নিয়ে, কোশ্চেন সবসময় আসে। হ্যাঁ সব আসে, ওইটা আমার ই করা আছে, মানে এক জায়গায় করা আছে। আমরা এখনই আলোচনা শুরু করবো এটা নিয়ে। আচ্ছা, তার আগে দেখে নিই মূল্য। এটা আপনি জি, কোত্থেকে কে- করাচ্ছেন? এই জায়গাটা প্রাইস সেনসিটিভ ইনফরমেশনের এই যে শেয়ারিংটা করলেন, এটা কোত্থেকে করলেন? এটা ইনসাইডার ট্রেডিং রুলস ইনসাইডার 1995, ট্রেডিং রুলস থেকে করলেন? ইনসাইডার এটা কি ট্রেডিং রুলস। ইনসাইডার ট্রেডিং রুলস? হ্যাঁ হ্যাঁ, ইনসাইডার ট্রেডিং আচ্ছা। রুলস। দেখছি। আচ্ছা এইটা, এই যে এখানে বলছে যে আসলে মূল্য ওই যে- সংবেদনশীল তথ্য। কি বলেন? মানে আরেকটু হয়েছে কি, কিছু এই যে বলছিলেন? আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ, জি বলছিলাম যে আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে যেসব মানে ওই নোটিফিকেশন গুলা বের করে, এগুলি এতটাই দুর্বোধ্য যে সাধারণ মানুষের পক্ষে বোঝাটা খুব কঠিন। কারণ কোনটার মধ্যে কোনটা ঢুকায় রাখছে একমাত্র ওরাই জানে, আপনি সহজে খুঁজে পাবেন না কিন্তু কিছু। এই সেই জন্য তো গ্রুপ ডিসকাশন করা হয়, কারণ একজনের মাথায় তো নাই, একজন একটা জানে হয়তো আমরা ধরে নিচ্ছি, সেটাতেই সুবিধা। এই জন্য যে আছে, আমি যেমন একটা ধরাই দিলাম, আপনি একটা ধরাই দিলেন, সবাই ধরাই দিলে এটা মানে সুবিধা হয়ে যাবে আমাদের। আদারওয়াইজ একা সম্ভব না, আপনার কথা ঠিক আছে। জি জি, আপনি এটা শেয়ার করতেছেন করেন, এরপরে একদিন ক্লাসে ওই যে নিয়াজির কিছু ইয়ে আছে, ওইটা আমি আপনাদের সাথে ইয়ে করবো আর কি, ডিসকাস করবো। আচ্ছা এই কামাল ভাই তাহলে শুরু করি। হ্যাঁ, আচ্ছা, জাহিদ ভাই, জি আচ্ছা ইস্যু ম্যানেজারের একটা ডেফিনিশন পাওয়া গেছে পাবলিক ইস্যু রুলে আর কি। হ্যাঁ হ্যাঁ, যে বলেন না শুনি। এটা হলো পাবলিক ইস্যু রুলের দুইয়ের, লেখেন একটু। হ্যাঁ 2 এর যে ডেফিনেশন আছে না, 2 এর যে নম্বর আর কি। হ্যাঁ ওখানে শুধু জাস্ট একটা ডেফিনেশন আছে যে ইস্যু ম্যানেজার মিন্স এ মার্চেন্ট ব্যাংকার as defined in the Securities and Exchange Commission বিধিমালা 1996 and for issuance of units of any fund asset manager as defined in the rules concerned. তার মানে ওই যে মার্চেন্ট ব্যাংক কত বললেন? ইস্যু ম্যানেজার রুল কত বললেন? ইস্যু ম্যানেজার রুল 1996 মার্চ, পাবলিক ইস্যু রুল নাকি? হ্যাঁ পাবলিক ইস্যু রুলের 2 এর যেতে আছে ইস্যু ম্যানেজারের ডেফিনেশন। ঠিক আছে, জি বলেন। এখানে হ্যাঁ এটাই বলছে যে ইস্যু ম্যানেজার বলতে বোঝায় যে মার্চেন্ট ব্যাংকার যারা আর কি। হ্যাঁ মার্চেন্ট ব্যাংককে ইস্যু ম্যানেজার বলা হয়। আর সেই মার্চেন্ট ব্যাংকারের ডেফিনেশন দেয়া আছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন রুল 1996 এ। এটা বলে দেয়া আছে যে মার্চেন্ট ব্যাংকার কি জিনিস আর কি। হ্যাঁ তো ইস্যু ম্যানেজার বলতে মার্চেন্ট ব্যাংকার কে বোঝায় আর কি। আচ্ছা মার্চেন্ট ব্যাংকার, ওর সাথে আর কিছু বলবেন নাকি?
সংজ্ঞা জাস্ট এইটুকুই আছে আর কি। হ্যাঁ, ডিটেলস জানতে গেলে আপনার তো ওই যে এই, আপনার সিরাজ ভাই ঢুকতেছে, বুঝছেন, সিরাজ ভাই ঢুকতেছে। হ্যাঁ, আমরা আচ্ছা একটু তো ভালো তো। একটা মিনিট ওয়েট করি। হ্যাঁ, উনি হয়তো আরো ভালোভাবে বলতে পারবে আর কি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কই নবাব সাহেব আসেনি এখনো? আমার নবাব সিরাজ আছে, আমাদের সুলতান সুলাইমান ভাই আছে আর কি। নবাব সুলতান সম্রাট নাই। সম্রাট ভাই এখানে যে অ্যাডমিট করবো নাকি? হ্যাঁ, এডমিট করেন, সবাই এডমিট করে দেন। করে দিছি। হ্যাঁ, গুড। সিরাজ ভাইরে যদি ঢুকাইতে চান তাহলে অ্যাডমিট করেন আর কি। হ্যাঁ, সিরাজ ভাই ঢুকছে তো। হ্যাঁ, সিরাজ ভাই আসসালামু আলাইকুম। আনমিউট সিরাজ ভাই, করেন। ট্যাপু কই? সালাম ভাই। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই সিরাজ ভাই কেমন আছেন? আর বলেন না। আর সিরাজ ভাই, আমরা সবাই আপনার জন্য ওয়েট করতেছি। ইস্যু ম্যানেজারের ডেফিনেশন বলেন। না দেখ, একটু সময় দেন ভাই। সময় নাই, জলদি ইস্যু ম্যানেজারের definition আপনারা এটা একটু বলেন। এই কালাম স্যারে কি আর ক্লাস নিবেন আমাদের? না না না, মনে হয় না। শেষ? একটা নিয়ে আর নিতেও পারে নাও পারে বলছিল আর কি। আচ্ছা আচ্ছা। যার সময় তো বিদায় নিয়ে গেল না আমাদের কাছ থেকে। একটা মনে হয় নিতে পারে আর কি। একটা নিবে হয়তো বা। কোনটা ধরছেন ভাই? কোনটা ধরছেন তাই বলেন। প্রাইস সেনসিটিভ ইনফরমেশন। এটা নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে ব্যাপক বেশ। গলা শুকিয়ে গেল। এটা তো কতক্ষণ শুরু করছেন আপনারা? এই মাত্র না বেশি করে না, 10 মিনিট। আচ্ছা শুনেন, আমরা যতটুকু শুরু করছি না ততটুকুই আপনার জন্য রেখে দিয়েছি, বুঝছেন? আপনি হলেন ক্যাপিটাল মার্কেটের লোক। এখন আমরা ইস্যু ম্যানেজার নিয়ে আলোচনা করছিলাম। ইস্যু ম্যানেজারের কাজ কি? ওইরকম ভাবে তো কোনো কোশ্চেন কখনো দেখি না। ইস্যু ম্যানেজার, অ্যাক্টিভিটিজ অফ ইস্যু ম্যানেজারের আসে না ওইরকম ভাবে। কিন্তু ইস্যু ম্যানেজার কে? মার্চেন্ট ব্যাংকারকে কি ইস্যু ম্যানেজার বলে? হতে পারে। হতে পারে না, শিওর হইতে হবে। শিওর শিওর শিওর। আমি আপনি বলে ইস্যু ম্যানেজার হচ্ছে লঙ্কা বাংলা, ইস্যু ম্যানেজার আইডিএলসি, ইস্যু ম্যানেজার আইসিবি, ক্যাপিটাল ম্যানেজমেন্ট, এগুলো সব ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করে। একটা কোম্পানিকে নতুন ভাবে নিয়ে আসার জন্য তারা বিভিন্ন করে, পলিসি করে, যে কেন কোম্পানি আসবে মার্কেটে, তাদের বেনিফিটটা কি, ট্যাক্স বেনিফিট কি, আসলে কি কন্ট্রিবিউশন ইকোনমিতে, তাদের কন্ট্রিবিউশন কি, এই সমস্ত কিছু হচ্ছে অ্যাকচুয়ালি ইস্যু ম্যানেজার করে থাকে। ইস্যু ম্যানেজারই হচ্ছে রোড শো করার মুখ্য দায়িত্ব ভূমিকা কার? নেয়। রোড শোরও তারা স্টেক হোল্ডার হিসেবে কাজ করে। স্টেক হোল্ডার হিসেবে কাজ করে ইস্যু ম্যানেজার। আমার এই বলে একটা কোম্পানি যখন ইসে যাবে, ওই রোড শো বা আইপিও প্রসেসে যাবে, ওই প্রসেসের শুরু থেকে ইস্যু ম্যানেজার নিয়োগ করা হয়। একদম শুরুতে ইস্যু ম্যানেজার নিয়োগ করা হয় এবং সমস্ত কিছু গাইডলাইন তাদের মাধ্যমে হয় আর কি। সব all and everything and motivated to the new company to entrance and incorporate to the capital market. All activities done by the issue manager. মানে প্রসপেক্টাস বানানো বলেন, থেকে কোন শুরু করে কোশ্চেন থাকলে বলেন প্রত্যেকটা ভাই। জিনিস, মানে কমিশনের সাথে যোগাযোগ করা, সবকিছু আমি তো বললাম- করার সাথে ইস্যু ম্যানেজার ইনভলভ। এই ইস্যু ম্যানেজার ইনভলভ। এবং মেইনলি আপনারা দেখবেন যে আইডিএলসি, তারপরে লঙ্কা বাংলা, তারপরে হচ্ছে যে আপনার ওই মেইনলি যে কাজ আইসিবি, ক্যাপিটাল ম্যানেজমেন্ট, তারপরে হ্যাঁ এই যে এইগুলা যেগুলো মার্চেন্ট ব্যাংক আছে, তারাই মূলত এই বড় বড় কোম্পানিগুলো নিয়ে আসে। রবি নিয়ে আসতেছে কে জানেন? আইডিএলসি। আরিফ খান স্যার, এরা হলো ইস্যু ম্যানেজার। আচ্ছা, ইস্যু ম্যানেজারের কাজ কি একটু বলবেন? এই যে এগুলোই তো বললাম। রায়হান ভাই বললো, আমি এটা নিয়ে আসি। জাহিদ ভাই, যখন ইস্যু ম্যানেজার কাজ হলো, কোম্পানি যখন আইপিও তে যেতে চায়, সর্বপ্রথম ইস্যু ম্যানেজার নিয়োগ দেওয়া হয় এবং তার কাজ হলো সেই ওইখান থেকে একদম আইপিও তে নিয়ে যাওয়া পর্যন্ত যত কাজ করা লাগে সব কাজ ইস্যু ম্যানেজাররাই করে। আচ্ছা, আর আন্ডাররাইটাররা কি কাজ করে ভাই? আন্ডাররাইটাররা তো ওই যে
ইয়ে করে আর কি, যে তার শেয়ারটা ফুললি সাবস্ক্রাইব, কিনে রাখে। শেয়ার সাবস্ক্রাইব করার একটা দায়িত্ব নাই, ওরা একটা আন্ডার রিটেন এগ্রিমেন্ট হয় আর কি, যে আমি তাদের যে ইকুইটি গুলো বাজারে ছাড়বে, এই ইকুইটি গুলো যাতে ফুললি সাবস্ক্রাইব হয় সেই একটা গ্যারান্টি দেয় আর কি, এগ্রিমেন্ট হয়। এবং এই এগ্রিমেন্টটা এরকম হয় যে যদি পাবলিক ফুল সাবস্ক্রাইব না করে তাহলে তারা পুরাটা নিয়ে নেবে আর কি, এর জন্য এর বিনিময়ে তারা একটা কমিশন নেয়। বুঝতে পারেন না, সেটা জানি। এই আন্ডাররাইটাররা কারা হইতে পারে? মার্চেন্ট ব্যাংক কি আন্ডাররাইটার হইতে পারে? মার্চেন্ট ব্যাংকরা আন্ডাররাইটার হতে সিরাজ পারে ভাই কি বলেন? মার্চেন্ট ব্যাংকও আন্ডাররাইটার হতে পারে। হতে পারে। পারে আর পারে। সেম আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে সেম মনে করেন ইস্যু ম্যানেজার আর আন্ডাররাইটার একই কোম্পানি কি হইতে পারবে? ইস্যু ম্যানেজার এবং আন্ডাররাইটার একটা প্রসপেক্টাস দেখলে বুঝতে পারতাম। আসলে এটা একটু কনফিউশন আছে আমার, বুঝছেন? হ্যাঁ, আমারও কনফিউশন আছে। একটু কনফিউশন আচ্ছা, আছে। নেক্সট দিন আমরা আলোচনা করে নেবো এটা। হ্যাঁ, আমিও নোট রাখতেছি। আমি একটা প্রসপেক্টাস রাখেন, আপনি এটা যেহেতু বোঝেন, আপনি এটা আমাদের পড়ায়। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই যে কি আরেকজন ভাই কিছু বলবেন? মানে এই যে এই 503 এর জন্য হলো রায়হান ভাই আর সিরাজ ভাই রে। সমস্যা নেই। হ্যাঁ, এনারা দুজনেই তো এক্সপার্ট। না মানে আমরা আলোচনা করলে জিনিসগুলো মনে থাকবে, জি, জি। কিছু কিছু কনফিউশন থাকবে, এগুলো আবার এট এ টাইমে হয়তো বলতে পারবো না, পরে জেনে বলবো আর কি। ওকে, শিওর, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমি এটা একটু পড়ি। মূল্য সংবেদনশীল তথ্য বলতে কি বোঝায়? মূল্য সংবেদনশীল তথ্য অর্থাৎ এইরূপ তথ্য যা প্রকাশিত হইলে সংশ্লিষ্ট সিকিউরিটি বাজার মূল্য প্রভাবিত হইতে পারে এবং নিম্নবর্ণিত তথ্যাবলী এই সংখ্যার অন্তর্ভুক্ত হইবে। তাহলে প্রথম কথা বলতে কিছু যেটা হচ্ছে যে বাজার ইফেক্ট করে সেটাই হচ্ছে প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন। এবং এর ভিতরে অন্তর্ভুক্ত কি কি আছে? কোম্পানির আর্থিক অবস্থা সম্পর্কিত প্রতিবেদন এবং এ সংক্রান্ত মৌলিক তথ্য, অর্থাৎ কোম্পানির যে ব্যালেন্স শিট, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, এই সমস্ত তথ্য যে আছে না, এগুলোর বিষয়ে। তারপরে লভ্যাংশ সংক্রান্ত তথ্য। নেক্সট হচ্ছে সিকিউরিটি হোল্ডারগণকে রাইট শেয়ার, বোনাস ইস্যু বা অনুরূপ সুবিধা প্রদানের সিদ্ধান্ত, অর্থাৎ রাইট শেয়ার, বোনাস শেয়ার বা ডিভিডেন্ড যদি দেন, ডিভিডেন্ড অবশ্য উপরেও বলছে, এই জাতীয় তথ্য। কোন কোম্পানি কোন স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয়ের সিদ্ধান্ত। তারপরে হচ্ছে কোম্পানির বিএমআরই বা নতুন ইউনিট স্থাপন সংক্রান্ত তথ্য। বিএমআরই তো আমরা সবসময় সবাই বুঝি, ব্যালেন্সিং, মডার্নাইজেশন, রিপ্লেসমেন্ট এন্ড এক্সটেনশন। তারপরে কোম্পানির কার্যাবলীর ক্ষেত্রে মৌলিক পরিবর্তন, যেমন উৎপাদিত সামগ্রী পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন, সম্পর্কিত নীতি নির্ধারণ ইত্যাদি। কমিশন কর্তৃক সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত অন্য কোনো তথ্য। এখন এটা হচ্ছে যে মূল কথা, এই কয়টা আছে, 1 2 3 4 5 6 7টা আছে। এই 7টার উপরে এখন যদি করে আমরা কিছু আছে স্পষ্ট বোঝা যাচ্ছে, যেমন একটা হচ্ছে যে অ্যাকাউন্ট সম্বন্ধে, তারপরে ডিভিডেন্ড সংক্রান্ত, স্থায়ী সংক্রান্ত, বিএমআরটাও আমরা বুঝতে পারি, কিন্তু কোম্পানির কার্যাবলীর ক্ষেত্রে মৌলিক পরিবর্তন, এই বিষয়ে একটু সরকার যদি ডিসকাস করেন ভালো হয়। কি কি মৌলিক পরিবর্তন অন্তর্ভুক্ত হবে? যদিও কিছু লিখে দিছে, শোনা যায় না? না, যেমন হতে পারে যে হ্যাঁ, আপনি যদি মানে উৎপাদন সামগ্রীতে কোনো চেঞ্জ আনেন, যেমন প্রোডাকশনে যদি কোনো চেঞ্জ আসে, না একটু বলেন না, হইতে সেটাই পারে জানতে ধরেন চাচ্ছি। যেমন হইতে পারে ধরেন আপনি একই ধরনের প্রোডাক্ট বানান, মানে একই কোয়ালিটির বা একই টাইপস এর, সেই প্রোডাক্টটা হয়তো বা আপনি কিছুটা চেঞ্জ করলেন বা কিছুটা ভেরিয়েশন আনলেন বা নাম পরিবর্তন করলেন, সেটাও হইতে পারে। যেমন আমার মনে হয় যে যেমন ফেয়ার এন্ড লাভলি কয়েকদিন আগে ওদের নাম পরিবর্তন করলো, ব্যাপক প্রচারণা চালাইলো যে গ্লো এন্ড লাভলি, এটাও হইতে পারে যে আপনার এই পিএসআই এর একটা অংশ। আমি জানি না, আমি হবে না আইডিয়া, নাকি প্রোডাক্টটাই চেঞ্জ? প্রোডাক্ট তো চেঞ্জ না, শুধু নাম চেঞ্জ হয়েছে এখানে। নাম চেঞ্জ হলে হবে কিনা, মানে আমি এটাই জানতে চাচ্ছি, নাম চেঞ্জ হলে হবে কিনা, আমি বলতেছি না যে এটাই মানে, আমি জাস্ট ইয়া দিচ্ছি আপনাদেরকে, না ধারণা না, দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে।
ইয়ে ভাই, আরিফিন ভাই যেটা বলতেছেন ঠিক আছে, প্রোডাকশনের নাম টাম এই ধরনের, বা দেখা যাচ্ছে প্রোডাকশন পরিকল্পনা প্রণয়ন বিভিন্ন ধরনের পরিকল্পনা যদি চেঞ্জ হয়, ধরেন আগে এলো ম্যানুয়াল, হইতো ম্যানুয়াল থেকে অটোমেটেডে গেছে, তারপরে আরো বিভিন্ন ধরনের কোনো যদি পলিসি যদি চেঞ্জ হয় আর কি, হ্যাঁ, এই ধরনের বিভিন্ন জিনিসগুলো প্রাইস সেনসিটিভ হবে, যেগুলো পলিসি বলতে ধরেন আপনার হয়তো আগে মনে করেন যে এটা এরকম হইতে পারে যে আপনি আগে হয়তো ওই যে মানে ম্যানুয়াল কিছু সফটওয়্যার ইউজ করতেন বা ছোট মোটো সফটওয়্যার ইউজ করতেন, এখন আপনি বড় সফটওয়্যার একটা ইউজ করতেছেন, ধরেন ইআরপি বা এসিপি। তো আচ্ছা। ওই ক্ষেত্রেও কি এটা প্রাইস সেনসিটিভ মধ্যে পড়বে? মনে হয় না, কারণ সফটওয়্যার তো কোম্পানির সফটওয়্যার তো এগুলো তো মনে হয় না প্রোডাকশন রিলেটেড কোনো কিছু আর কি, হ্যাঁ। তো ধরেন যেটার কারণে আপনার প্রোডাকশন রিলেটেড, কারণ হচ্ছে যে আপনার আপনার প্রোডাকশনে কোনো সমস্যা হবে না বা হ্যাম্পার হবে না, কিন্তু আপনার ধরেন যে ওই সফটওয়্যার ইনস্টলেশনের কারণে আপনার কস্টিং কমে যাবে। হ্যাঁ, এরকম হলে রায়হান ভাই, এরকম হলে আমাদের price আমাদের sensitive হবে। প্যাকিং ইন্ডাস্ট্রিতে কিন্তু সফটওয়্যারই সব, বুঝছেন, আমাদের কিন্তু মানে সার্ভিস ইন্ডাস্ট্রি যারা তারা কিন্তু সফটওয়্যারই সব। মানে এরকম লিখছে দেখেন, কোম্পানির কার্যাবলীর ক্ষেত্রে মৌলিক পরিবর্তন, মানে ফান্ডামেন্টাল কোনো কিছু যদি চেঞ্জ আসে আর কি, হ্যাঁ, ফান্ডামেন্টাল, এখন একটা কোম্পানির ফান্ডামেন্টাল যে জিনিসগুলো আছে, আপনি যেটারে ফান্ডামেন্টাল মনে করবেন, ওইটা চেঞ্জ হইলেই সেটা পিএসআই হবে। আমার এটা সুযোগ দিবেন আপনারা? যদি হ্যাঁ, আমাকে অবশ্যই সুযোগ সিরাজ দিবেন। ভাই, আপনার জন্য ওয়েট করতেছি। আমরা তো শেষ। সবার শেষে আপনি বলবেন আর কি। আসলে আসলে আমরা পিএসআই বলতে যেগুলি নরমালি দেখি, যে ইপিএস একটা পিএসআই, ওটা এক নম্বরে আছে, হ্যাঁ বলেন। পিএসআই, অবশ্যই অবশ্যই। নেট অ্যাসেট ভ্যালু একটা পিএসআই, এগুলি ডিক্লেয়ার করে। বিগ ইনভেস্টমেন্টে যদি যায় তখন এটাকেও পিএসআই ধরা হয়, ফরেন ইনভেস্টমেন্টে গেল সেটাকেও পিএসআই ধরা হয়, বন্ড ইনভেস্টমেন্ট করলো, বন্ড ইস্যু করলো, ওইটাকেও পিএসআই ধরা হয়, ল্যান্ড সেল করবে বা ল্যান্ড পারচেজ করবে, ওটাকেও কিন্তু পিএসআই ধরা হয়। হ্যাঁ, এই যে ল্যান্ড সেলে যে লিখছে তো, কোম্পানির কোন স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয়, হ্যাঁ ফিক্সড অ্যাসেট যা আছে সবই হচ্ছে যে পিএসআই। হ্যাঁ হ্যাঁ, এই যে বিএমআরই ফিক্সড অ্যাসেট নতুন পুরোটাই এই তো মোটামুটি এখানে এখানে সব বলা না, আছে। এটা তো সংজ্ঞা। হ্যাঁ, এখানে তো একেবারে ক্লিয়ার সব কিছু দিয়ে দিছেন আপনি ঘতে। এটা কোথায় আছে? সংজ্ঞাটা ছিল। এটা কি ইনসাইডার ট্রেডিং এর মধ্যে আছে? হ্যাঁ, সুবিধাভোগী নীতিমালা 1995, সুবিধাভোগী নীতিমালা, সুবিধাভোগী নীতিমালা। সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ বিধিমালা, সরি, সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ নীতিমালা 1995। তো কিছু এই যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের এই সার্কুলার নোটস গাইডলাইন এখনো বুঝে উঠতে পারি নাই, বুঝছেন, এত এলোমেলো। ওই দিন কিন্তু আমি স্যারকে বলছিলাম যে স্যার এত এলোমেলো কেন। একটা মানে লয়ার এগেনস্টে যখন নোটিফিকেশন আসবে বা সার্কুলার আসবে, দেখবেন বাংলাদেশ ব্যাংক কি করে, একটা মাস্টার সার্কুলার থাকে, মাস্টার সার্কুলার এগেনস্টে যতগুলি লেটার আসে বা সার্কুলার আসে, রুল আসে, ওইটাকে রেফার করে তারপরে বলে। আর এখানে আমি এখন কোনো কিছু আগামাথা পাইতেছি না। সার্কুলার কিন্তু চরম এলোমেলো, এবং কোনটার সাথে দেখেন একই জাতীয় 3-4টা সার্কুলার আছে, কবে চেঞ্জ কবে আপডেট এটা বোঝা মুশকিল খুব। হ্যাঁ আমি একটা কথা বলতে চাইছিলাম। জি বলেন বলেন। হ্যাঁ, সেটা হইতেছে আপনার ওই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে আমি মানে একটা জিনিস খুঁজা মনে করেন যে তন্ন করে খুঁজেও পাই নাই। সেটা হচ্ছে যে প্রাইভেট লিমিটেড কোম্পানি 10 কোটি টাকার মানে পেইড আপ ক্যাপিটালের বেশি হলে, 10 কোটি টাকার বেশি হলে যে আপনার ইয়া লাগতো, সিকিউরিটি এক্সচেঞ্জের কনসেন্ট লাগতো, এটা আমি খুঁজে পাইনি, বুঝছেন। তো ওই যে মানে যে নোটিশে দেখা যাবে, আপনি ম্যাক্সিমাম দেখবেন যে নোটিফিকেশনে যদি কোনো চেঞ্জ আসে বলবে যে অমুক আইনে ডি পরিবর্তন করা হইলো, এই কথাটুকু লেখা হবে। এখন আপনারা আবার ওই আইন গিয়া খুঁজে ডি বের করতে হবে যে ডি এর মধ্যে কি লেখা আছে। এই হচ্ছে সমস্যা এই ইয়ার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের মানে সার্কুলারের মধ্যে এবং এদের ইয়ার মধ্যে অনেক লিমিটেশনস আছে, বুঝছেন। এই আচ্ছা, এইটা নিয়ে এখন সিরাজ ভাই জানি কি বলতে চাচ্ছিলেন, একটু বলেন না। হ্যাঁ, সিরাজ ভাই গেল যে ক্যাপিটাল মার্কেট কই, বিআইসিএম গেল কই?
আচ্ছা রায়হান ভাই একটু বলেন তাহলে এইটা বিষয়ে, রায়হান ভাই সিরাজ তখন আসুক। না এটা পরীক্ষায় এখানে আসে কিন্তু ব্যাপকভাবে। হ্যাঁ ভাই, এখানে তো ওই যে সিরাজ ভাই এসে গেছে, বলেন। আচ্ছা সিরাজ ভাই ওই বলেন। হ্যাঁ, প্রাইস সেনসিটিভ ইনফরমেশন আসলে একটা কথা মনে রাখবেন সবাই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে যে কোনো ইনফরমেশন যেটা ডেইলি ট্রানজ্যাকশনে প্রাইসকে রিফ্লেক্ট করে, মানে এমন কোনো ইনফরমেশন যে ইনফরমেশনটা আসলে বা জানলে ওই কোম্পানির শেয়ারের প্রাইস আপস অথবা ডাউন হতে পারে। ব্যাড একটা ইনফরমেশন যদি আসে, খারাপ যদি একটা ইনফরমেশন আসে, সেক্ষেত্রে কিন্তু প্রাইস ফল করে, সেটাও কিন্তু একটা সেনসিটিভ ইনফরমেশন। বা এটা কিন্তু একটা হচ্ছে আপনার যেটা হচ্ছে যে সেনসিটিভ ইনফরমেশন, এবং সাথে সাথে কি হবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসের উপর রিফ্লেক্টটা পড়বে। যেমন আমি বলি, এই কয়েকদিন আগে আপনারা দেখেছেন কিনা, গ্লাক্সো স্মিথ কোম্পানি ইউনিলিভার হয়ে গেছে, আপনারা দেখেছেন যারা ট্রেডিং করেন বা যারা করেন, দেখেন কিছুই না। জিনিসটা কি মজার ব্যাপার হচ্ছে, শুধু কি হয়েছে সাইকোলজিক্যাল একটা হয়েছে, নামটা চেঞ্জ হয়েছে, 2000 টাকা শেয়ার আজকে 4000 টাকা। ক্যান ইউ ইমাজিন? উইদিনে 15 ডেজ, উইদিনে 15 ডেজ গ্লাক্সো স্মিথের নামটা পরিবর্তন হয়ে ইউনিলিভার বাংলাদেশ হয়েছে, জাস্ট এতটুকু। দিস ইজ কল দ্য প্রাইস সেনসিটিভ ইনফরমেশন, যার কারণে প্রাইস কিন্তু ডাবল উইদিনে 15 ডেজ। তারপর প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, এই যে এই ভাই যে বললো আর কি, ওই যে এই ভাই কি, সরি ভুলে গেলাম, আরিফিন ভাই। আরিফিন ভাই যেটা বললো, আমি ওনার সাথে একটু সাপ্লিমেন্ট করতে চাই যে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের যদি কোনো চেঞ্জ আসে, তা কোনো কারণে মনে করেন যে সেল ছিল এই বছরে 100 কোটি টাকা, আমরা টার্গেট নিলাম যে 200 কোটি টাকা করব, এটাও একটা হতে পারে। তারপরে কামাল ভাই বললো আর্নিংস পার শেয়ার, এটাও হতে পারে। ইভেন আপনার কোনো কারণে যদি স্পন্সর ডিরেক্টরদের শেয়ারের পোর্শনের প্রপোর্শনেটলি কোনো চেঞ্জ হয়, এটাও কিন্তু প্রাইস সেনসিটিভ ইনফরমেশন। ইনস্টিটিউশনের যদি কোনো হোল্ডিং এ চেঞ্জ হয়, সেটাও প্রাইস সেনসিটিভ ইনফরমেশন। তারপর পেইড আপ ক্যাপিটাল বা অথরাইজ ক্যাপিটাল বাড়াবে বা কমাবে, এটাও প্রাইস সেনসিটিভ ইনফরমেশন। মানে এমন কোন বিষয়, মানে যেটাই আসুক না কেন, যেটা প্রাইসের উপর রিফ্লেক্ট করে, প্রত্যেকটা জিনিসই, আর এখানে তো আছেই, এই প্রত্যেকটা জিনিসই হলো প্রাইস সেনসিটিভ ইনফরমেশন। আমি যদি আচ্ছা আমি একটু আবার রিপিট করি, এখানে দুইটা লাইন আছে দেখেন, খেয়াল করেন সবাই একটু। মূল্য সংবেদনশীল তথ্য বলতে এইরূপ তথ্য যাহা প্রকাশিত হইলে সংশ্লিষ্ট সিকিউরিটি বাজার মূল্য প্রভাবিত হইতে পারে এবং জি নিম্নলিখিত তথ্যটির সঙ্গে, তাহলে সিরাজ ভাই যে কথাটা বললো, অর্থাৎ হচ্ছে যে যেটা বাজার মূল্য প্রভাবিত করবে সেটাই আমরা ধরবো কিনা, সবার রাইট, মত কি? অবশ্যই রাইট ট্রু। মানে নিচের এইগুলো সহ ওইটাও ধরতে হবে। হুম। সবাই কি একমত নাকি এই বিষয়ে? ঠিক আছে। রায়হান ভাই ঠিক আছে বলতেছেন? হ্যাঁ ঠিক আছে, অবশ্যই। মানে এটা এখানে নিয়ে আমারও দুইটা কিন্তু দিয়ে আছে। কনফিউশন আছে, বাস্তবে কিন্তু অনেক কনফিউশন সৃষ্টি হয়। না ঠিক না আছে না তাহলে ভাই, আমরা না, এটা 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 অনেক সুন্দর আলোচনা হয়েছে ভাই, আপনারাও করলেন, আমিও যতটুকু হুম, আমার মনে হয় অনেক সুন্দর আলোচনা হয়েছে। না আর আর প্রাইস সেনসিটিভ ইনফরমেশন নিয়ে আলাদা কোনো নোটিফিকেশন আছে কিনা? নোটিফিকেশন আছে, ওই আছে 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 সেগুলো ডিসক্লোজারে। ওইটা শেয়ার করেন। আচ্ছা আগে নিচে এই আপনি যে একটা আপনি আছে এখানে যেটা দেখাই শেয়ার আমি। করলেন, আপনি এখানে যেটা শেয়ার করলেন, এটার রুলসটা কি? এই আইনটা কি? বললো আইনটার উপরে আমি আপনাকে দেখাচ্ছি, একদম প্রথম লাইন দেখাচ্ছি, এই যে দেখা যাচ্ছে। একটা মিনিট। সুবিধাভোগী ব্যাপার লিখে নেন সবাই। এটা দেখবেন লিস্টিং রেগুলেশনের ভিতরেও আছে এই আইনের হিসটা। হ্যাঁ, এটা 462 থেকে 67 পেজ, দেখেন ভাই, হ্যাঁ, বইটা যদি 95 সাথে থাকে 462। ব্যবসা নিষিদ্ধকরণ, এটা বইটার মধ্যে তো আছে না? না, হ্যাঁ হ্যাঁ, বই তো আছে। হ্যাঁ বইটা আছে, আমি বইটার থেকেই নিছি। হ্যাঁ হ্যাঁ, বই যে ওয়েবসাইটে আছে তো ওখান থেকে লোড দিছি। এটা মনে হয় যে অনেক আলোচনা হয়েছে, আপনারা যদি দেখেন 462 দেখি নেক্সটে যাবো। নেক্সট যান দাঁড়ান, ভাই। 462। আচ্ছা দাঁড়ান, কামাল ভাই একটু দাঁড়াইতে বলছে। এই যে 462 থেকে 467। আচ্ছা, হ্যাঁ, আমি কি এটা দিলাম তাহলে?
হ্যাঁ, কোথায় যাবেন এখন যান? এখন হচ্ছে আমরা ই করি ওই যে এটা প্রশ্নটা বের করি। হ্যাঁ, বের করেন। এই যে প্রশ্ন দেখেন, প্রশ্ন কি বলছে, স্টেট দ্যাট উইথ রিজন ওয়েদার দি ফলোইং ইনফরমেশন ইজ প্রাইস সেনসিটিভ অর নট, মানে এই তথ্যগুলো প্রাইস সেনসিটিভ কি প্রাইস সেনসিটিভ না এই বিষয়ে মন্তব্য লিখতে হবে রিজন সহ। প্রথমটা বলতেছে কি, দি বোর্ড অফ ডিরেক্টরস অফ ইওর কোম্পানি হ্যাজ অ্যাপ্রুভড to commence the commercial production of a new undertaking after successful of trial production, মানে ট্রায়াল প্রোডাকশন দিছিল, ট্রায়াল প্রোডাকশন সাকসেসফুল, এখন তারা ফাইনালি কমার্শিয়াল প্রোডাকশনে গেছে। এটা প্রাইস সেনসিটিভ তথ্য কি তথ্য না? আমার মতে এটা প্রাইস সেনসিটিভ তথ্য। এখন সবাই যার যার মত, ইন্ডিভিজুয়াল মধ্যে ভালো যে যেটা বুঝছি। না, এখানে সে তো এমন না যে এটা প্রথম ট্রায়াল প্রোডাকশনে করছে বা এই কথা বলে নাই। সাকসেসফুল অফ হ্যাঁ, ট্রায়াল প্রথম প্রশ্ন করেই তো বলা আছে হ্যাঁ, ট্রায়াল প্রোডাকশন যাওয়ার পরে ফাইনাল প্রোডাকশনে শুরু হলো। না না, আর এখন এতক্ষণ ট্রায়াল ট্রায়াল ছিল। প্রোডাকশন ধরেন, তার প্রোডাকশন আছে, প্রোডাকশন ইউনিট আছে, মনে করেন অনেকগুলো প্রোডাকশন আছে, যে কোনো একটা। এখন মেডিসিন মনে করেন সে নাপি বানায় বা সে অন্যান্য অনেক কিছু বানায়, ঠিক আছে। এখন সে ওই প্রোডাকশনটা ট্রায়াল প্রোডাকশন দিছে, ট্রায়াল প্রোডাকশনের পরে কমার্শিয়াল প্রোডাকশনে গেছে। আমার তো মনে হয় না এটা এমন কোনো প্রাইস সেনসিটিভ ইনফো। না না, এখানে জাহিদ ভাইকে শোনা যাইতেছে না? জাহিদ ভাই, আপনি লকড হয়ে গেছেন। কোম্পানির কথাই তো বলতেছি, দি বোর্ড অফ ডিরেক্টরস অফ কোম্পানি হ্যাজ অ্যাপ্রুভড টু বোর্ড অফ ডিরেক্টর অ্যাপ্রুভ শুনে যাব। না, বোর্ড অফ ডিরেক্টরের তো অ্যাপ্রুভাল লাগবেই। কারণ কি, একটা প্রোডাকশনে যখন যায় তখন তার বোর্ডের পারমিশন তো মাস্ট নিতে হবে, কারণ কমার্শিয়াল প্রোডাকশনে যাচ্ছে সে, তার তো অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট আছে। ট্রায়াল প্রোডাকশন থেকে কমার্শিয়াল প্রোডাকশনে গেলেই যে তাকে এটা প্রাইস সেনসিটিভ ইনফরমেশন হবে, এটা আমার মতে আর কি, আমার মনে হয় এটা কোনো প্রাইস সেনসিটিভ ইনফরমেশন না। এটা আমার মতে। এখন লজিকটা হলো যে তার অনেক আচ্ছা। প্রোডাকশন আছে, সে একটার পরে একটা, ধরেন প্রাণের অনেক ধরনের প্রোডাক্ট আছে, শত শত প্রোডাক্ট আছে। এখন সে প্রত্যেকটা নিউ ইনোভেটিভ আইডিয়া নিয়ে আসতেছে, তার প্রোডাক্ট নিয়ে ট্রায়াল দিচ্ছে, তারপরে সে কমার্শিয়ালে যাচ্ছে। এগুলি কি প্রায় পিএসআই হিসেবে আসে না? আচ্ছা, আমার মতে এটা পিএসআই আর কি। হ্যাঁ, আচ্ছা, মানে ভিন্ন মত থাকতে পারে। আমি যেটা বুঝতেছি যে নতুন একটা ইউনিট কমার্শিয়াল প্রোডাকশনে যাওয়া মানে কি তার ফাইনান্সিয়াল অবস্থা চেঞ্জ হওয়া আর কি। হ্যাঁ, ঠিক আছে, তার ফাইনান্সিয়াল অবস্থা কিন্তু চেঞ্জ হচ্ছে আর কি। তো চেঞ্জ হওয়া মানে আমি যে মনে করতেছি ওই ডেফিনেশন অনুযায়ী এটা প্রাইস সেনসিটিভ ইনফরমেশন আর কি। আর কেউ কিছু বলেন একটু সবাই? এখানে সবার আমার মন্তব্য নিয়ে আমরা তারপরে ফাইনাল সিদ্ধান্ত নেব। হ্যাঁ, ফাইনাল আমাদের আরো অন্যরা বলেন। কই সিরাজ ভাই, আরিফিন ভাই বলেন কিছু? নাই নাকি সবাই? তাই আচ্ছা দেখেন, এটা হলো প্রথমেই হচ্ছে যে এটা অবশ্যই প্রাইস সেনসিটিভ ইনফরমেশন। কারণ আপনি খেয়াল করেন, মনে করেন একটা কোম্পানির ম্যাক্সিমাম প্রোডাকশন ক্যাপাসিটি আছে 2 লক্ষ টন, 2 লক্ষ টন ক্যাপাসিটি আছে, সে মনে করেন করে 1 লক্ষ টন। অথবা এমন হতে পারে যে কমার্শিয়াল প্রোডাকশনে সে যাচ্ছে, যাওয়ার অর্থ কি, কমার্শিয়াল প্রোডাকশনে গেলে তার সেলস বাড়বে না? সেলস বাড়বে কিনা? সেলস বাড়বে। সেলস বাড়লে তার কি নিট ইনকাম বাড়বে না? ওই তো ফাইনান্সিয়াল অবস্থা নিট চেঞ্জ ইনকাম বাড়লে কি পিএস বাড়বে না? হুম। আপনি যদি এটা সাইকোলজিক্যালি চিন্তা করেন, মানে সাইক্লিক অর্ডারে চিন্তা করেন, এটা অবশ্যই প্রাইস সেনসিটিভ ইনফরমেশন। এবং এই ক্ষেত্রে যারা ইনভেস্টর তারা এই সময় শেয়ারগুলো কিনে রাখবে, কারণ সে জানে 1 বছর বা 2 বছর পরে যখন ব্যালেন্স শিট তৈরি হবে বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি হবে, তখন আর্নিংস পার শেয়ার তার বেড়ে যাবে। যখনই বেড়ে যাবে সেখান থেকে আমি বেশি ডিভিডেন্ড পাবো।
এই সেন্সে অবশ্যই এটা প্রাইস সেনসিটিভ ইনফরমেশন। একমত। আর কার কার কিছু বলবেন? এই আর যারা আছে কথা বলে না কেন? আচ্ছা, আছে তো অনেকজনই রে ভাই। আমার আমাদের আরিফিন ভাই কি হলো? যারা কথা বলবে না অসুবিধা নাই, আমার উইলিংলি কথা বলতে হবে, হ্যাঁ। তো তাহলে আমরা ধরতে পারি যে এটা প্রাইস সেনসিটিভ ইনফরমেশন, হ্যাঁ এটা লিখে নেন। অবশ্যই হ্যাঁ, আমরা অবশ্যই। তিনজনের মত দিছি যেহেতু হ্যাঁ। মেজরিটি এই মত দিছে। হ্যাঁ, মেজরিটি লজিকটা আমরা যেটা লিখতে পারি, মেজরিটি মত দিছে, কিন্তু আমি এই মেজরিটির পক্ষে হলো আমি নোট অফ ডিসেন্ট দিলাম। আমি একটু ভাত খাই আর কি, হ্যাঁ আপনারা কথা কোন কোনো সমস্যা নাই। এই মিয়া, আপনি কি সবসময় খাওয়ার মধ্যেই থাকেন নাকি? হ্যাঁ, এমনি এমনি কি নাম সুলতান হয়েছে ভাই? এটা ঠিক আছে। এই তাহলে লজিকটা হলো, লজিকটা আমরা খাওয়ার বলছি, জন্য নাকি? ট্রাই করলাম। হ্যাঁ, ঠিক আছে, খাওয়ার জন্যই। খাওয়ার জন্য বাঁচেন, বাঁচার জন্য খায়েন না। আচ্ছা, এই জাহিদ ভাই, জি, আমি যে নোট অফ ডিসেন্টটা দিলাম, সেটা হলো নোট অফ ডিসেন্টটা এই জন্য আমি দিলাম, কারণ অনেক ধরনের ভ্যারাইটিস যাদের আছে প্রোডাকশনে, আমি যে যার কথাটা বললাম যে আপনার প্রাণের কথা বললাম, হ্যাঁ, এখন প্রাণের কিন্তু শত শত প্রোডাকশন। এই যে ফুড আইটেম গুলি, তারা কি প্রত্যেকটা প্রাইস সেনসিটিভ ইনফরমেশন দেয়? আমি তো দেখি না, প্রাইস সেনসিটিভ ইনফরমেশন দিতে দেখি না যখন কোনো নতুন প্রোডাক্ট বাজারে আসে বা নতুন এই ইয়া করে। প্রাণ কি লিস্টেড নাকি? প্রাণ তো লিস্টেড না, মনে হয় না, সম্ভবত লিস্টেড না। আমি অবশ্য রংপুর কনফিউজ। ফাউন্ডের লিমিটেড আরএফএল ওইটা লিস্টেড মনে হয়, নাকি ওইটাও লিস্টেড না? আচ্ছা আচ্ছা, লিস্টেড এর ইস্যু যদি আমরা না ইয়ে করি, আমার কথা যে কামাল ভাই, হ্যাঁ কারণে আপনার আর্থিক অবস্থার পরিবর্তন হবে, হ্যাঁ, সেটা ডিমোশনও হইতে পারে, প্রমোশনও হইতে পারে। রাইট। যদি নতুন করে যদি কোনো কিছু এডিশন করেন, হ্যাঁ, নতুন ইউনিট বা নতুন কোনো প্রোডাকশন লাইন, যার কারণে আপনার কোম্পানির ফাইনান্সিয়াল অবস্থার পরিবর্তন, ধরেন যে ইপিএস বাড়লো, নেট প্রফিট বাড়লো, বা ইপিএস কমে গেল, নেট প্রফিট ডিক্রিজ হইলো, হুম হুম, যে কোনো কিছু আপনার প্রাইস সেনসিটিভ হবে। হ্যাঁ, ঠিক আছে, এই আমার ভাই last লজিকটা, এই একটা line লজিকটা করছি। রায়ন ভাই ঠিক আছে। আমি এখানে বলতে যেটা আমার আমার নোট অফ ডিসেন্ট যেটা দিলাম, সেটা হলো যে ধরেন এখানে বলছে হ্যাজ অ্যাপ্রুভড টু কমেন্স দ্য কমার্শিয়াল প্রোডাকশন অফ এ নিউ আন্ডারটেকিং। না, ঠিক আছে, এটা প্রাইস সেনসিটিভই হবে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। মাইনিসে আর মেনে আপনি নিচ্ছি। যদি যুক্তি দিয়ে বুঝাই দিতে পারেন, হ্যাঁ, আপনার ভিউটা, তাহলে কিন্তু সেটা গ্রহণযোগ্য আর কি। হ্যাঁ, না, এখানে নিউ আন্ডারটেকিং বলছি, তো নিউ আন্ডারটেকিংটা আমি প্রথমে খেয়াল করি। হ্যাঁ, মানে একটা নতুন আন্ডারটেকিং, পুরো নতুন হ্যাঁ। ধরনের ব্যবসা শুরু করছে, মানে মূল কথা এটা। রাইট, সেই ব্যবসাটা সে একদিন ট্রায়ালে ছিল, এবার সে ফাইনালে গেল, এটা প্রাইস এখন থেকে সেনসিটিভ হবে। ব্যবসাটা ওপেন হয়ে গেল। আচ্ছা, 2 নম্বরটা পড়ি আমরা। জি, The board of directors of your company has decided to open a subsidiary company where the equity participation of the parent company would be 75%. অর্থাৎ প্যারেন্ট কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানিতে 75% ইকুইটি থাকে। এটা তো তাহলে অবভিয়াসলি এটা প্রাইস আমরা সেনসিটিভ। কি নতুন আন্ডারটেকিং যদি ধরি, তাহলে প্রাইস সেনসিটিভ হয় আমার মতে। এটা এখন প্রাইস সবাই সেনসিটিভ। একটু মত দিলে আমার মনে ভালো হয়। মনে হয় সবার সবার মতে, মত নিয়ে তারপরে নিব। ভাই মনে হয় সবাই একমত হবে। আবার জিগায় এইটা কথা কইলাম। পুরা আর এই যে হোল্ডিং আলী হোসেন ভাই চলে আসছে। পুরা হোল্ডিং চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝেন নাই? ওই আসে, এখানে তো দেখি না। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এই যে জান আরেকজন ভাই, ভালো। এক্সপার্ট ভাই চলে আসছে আর কি। কি অবস্থা ভাই, কেমন আছেন? এই তো ভাই ভালো। জাতি আলী ভাইকে খুঁজছে ভাই, কই ছিলেন? ভাই আমার তো ভাই সংসার সামলাতে হয়, আমার 2 ছেলে 2 দিকে। একটু আগে দেখেন না, ছেলে নিয়ে আসছি, এক ছেলেকে ভাই বাইরে থেকে সবারই ধরে একই। আনছি, আরেক ছেলেকে এতক্ষণ রাখছি, কালকে আবার বোর্ড মিটিং, এই সব নিয়ে আসি। সবারই একই অবস্থা ভাই। আমিও 9টার সময় ঢুকলাম, 9:30। বাচ্চা একটাও ছাড়ে না, এখন এই যে পাশে গেছে, আমি বাঁচলাম। ঠিক আছে, ক্যারি অন। আচ্ছা, তারপরটা অবশ্যই পড়া লাগবে, এটা এরকমই কমন জিনিস। The board of directors of your company has approved the unaudited second quarter financial statement of the company. এটা তো ডাইরেক্টলি প্রাইস সেনসিটিভ, এটা নিয়ে মনে হয় আলোচনার কিছু নাই।
প্রোগ্রেস করি। The chairman of the company died in road accident. এটা আমার মনে হয় না। এখন আপনারা কি বলেন? এটা এই যে এটা বলতে আমি এটা বলতে প্রাইস পারি- সেনসিটিভ না, এটা এটা প্রাইস প্রাইস সেনসিটিভ সেনসিটিভ আচ্ছা। এটা আসলে একটু সন্দেহ রাখে, কারণ চেয়ারম্যান কে সেটা দেখতে হবে। কি ওরকম ম্যানেজমেন্ট যদি হয়, কেউ হয় যে যাকে দেখে মানুষ সেখানে হ্যাঁ ইনভেস্ট করে, ওরকম কেউ হলে অবশ্যই। কিন্তু price sensitive। এটা পিএসআই হবে আমার মতে আর কি। হ্যাঁ, আবার যদি যেন তেন ভাই আমার মতো হলে কিন্তু এটা প্রাইস সেনসিটিভ না। না না এটা তো রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, এটা তো দুর্ঘটনা। তার আচ্ছা, ওই যে পরিবর্তে সেদিন নতুন চেয়ারম্যান কোম্পানি নিয়ে নিবে, এটা হচ্ছে আমার লজিক। কোম্পানি জাহিদ নতুন ভাই, চেয়ারম্যান নিয়ে নেবে। না, হ্যাঁ বলেন। অনেক সময় অনেক কিছু ব্যক্তি থাকে যে ব্যক্তিদেরকে দেখেও মানুষ ইনভেস্ট করে। ওই যে আইডিএলসির কথা বলছিল স্যার, যে ওই যে আরিফ খান স্যার, ওই রকম লোক যদি চলে যায় তাহলে কিন্তু এটা প্রাইস হ্যাঁ, সেটাই। না, বিষয়টা হলো রোড অ্যাক্সিডেন্টে কোম্পানি চেয়ারম্যান মারা গেছে, এটা একটা অবশ্যই এখন শোকের বিষয়, কিন্তু এটা প্রাইস সেনসিটিভ ইনফরমেশন হিসেবে কিন্তু আমাদের যে ডেফিনেশন আছে ওখানে কিন্তু ওভাবে পাই না আমরা। ঠিক আছে, ব্যক্তিগতভাবে একটা ইমেজ ক্রিয়েট করেছে ইন্ডাস্ট্রিতে, সেটা থাকতে পারে, বাট এটা কিন্তু প্রাইস সেনসিটিভ ইনফরমেশন হইতে পারে না। আমি একটু বলবো, বলেন বলেন। বলেন না। সেটা হলো কি, ধরেন একজন কি ম্যানেজমেন্ট আর কি, চেয়ারম্যান খুব প্রভাবশালী আর কি, ইনফ্লুয়েন্স আছে বাইরে, বা তার ভালো আছে, সে যদি ধরেন ওই কোম্পানিতে অ্যাবসেন্ট হয়ে গেল, অ্যাবসেন্ট হয়ে যাওয়ার পরে যারা ইনভেস্টর, তারা ওইখানে আর ইনভেস্ট করতে পাবে না, সাহস পাবে না, বা আগ্রহ প্রকাশ করবে না, যে ওই লোকটা নাই মানে এখানকার ম্যানেজমেন্ট ভালোভাবে চলবে না আর কি, ঠিক মতো চলতে পারবে না। সেক্ষেত্রে কিন্তু আপনার ইনভেস্টমেন্টটা কমে যাবে কোম্পানির। না, বিষয়টা আমি একটু তাহলে সাপ্লিমেন্ট করি, যে কোম্পানি কিন্তু গোয়িং কনসার্ন যেটাকে বলি আমরা, কোম্পানি কিন্তু কোনো একক ব্যক্তির উপর ডিপেন্ডেন্ট না। যে কোনো একজন কোম্পানি চেয়ারম্যান মানে হি ইজ অলসো ডাইরেক্টর অফ দ্য কোম্পানি। তো ডাইরেক্টর, যে কোনো ডাইরেক্টর বা যে কোনো একজন কোম্পানির চেয়ারম্যান যদি এক্সপায়ার হয়, সেটা আমার মনে হয় না, আমি জানি না এখন সবাই বললে লজিক্যালি সেটা হলো পারপেচুয়াল সাকসেশন যেটা বলতেছেন আর কি। হ্যাঁ, যে কোম্পানি কারো জন্য বসে থাকে না, একজন মারা গেলে বা শেয়ার হোল্ডার সবাই মরে গেলেও কোম্পানি চলবে আর কি। রাইট। সেটা হলো পারপেচুয়াল সাকসেশন। আর প্রাইস সেনসিটিভ এর ইস্যু হলো যে সে যদি মানে ইনফ্লুয়েন্সিয়াল হয় আর কি, খুব মানে আমি যাকে বলে যে কি পারসন যদি হয় আর কি, তাহলে সেক্ষেত্রে আপনার এটা প্রাইস সেনসিটিভ হবে। আর যদি কি পারসন আচ্ছা শোনেন না, আলী ভাই আর রায়ান ভাই দুজনের কথা আমরা একটু রিপিট করি, কারণ ওই বিষয়টা আমারও নলেজে নাই। যদি কোনো কি পারসন যদি থাকে কোম্পানিতে, সে যদি সরে যায়, সেটা প্রাইস সেনসিটিভ, এটা কোথায় লেখা আছে বা এই বিষয়ে আপনারা শিওর কিনা? কারণ এটা যদি হয় সেক্ষেত্রে হইতে পারে। আমি শিওর, এটা মানে কোন কোনো রেফারেন্স ওইভাবে দিতে পারবো না আর কি, কিন্তু আমি যেটা বুঝি আর কি, জানি, এটা আচ্ছা আমি দেখেছি শুনছি, কিন্তু ওইভাবে রিটেন আমি দিতে পারবো না যে কোথায় আছে এটা আর কি। আলী হোসেন ভাই বলতে পারবে হয়তো। আলী হোসেন ভাই একটু বলেন না, একটু শুনুন। আমারও সেরকম নলেজ নাই আচ্ছা যে স্যার কি কোথায় বলছিল, ওরকম আছে, বলছেন স্যার কি কিন্তু বলছিল এই কথা, যে আমাদের কালাম যখন পরে স্যার কি কথা, হ্যাঁ স্যার বলছিল এটা, স্যারও বলছিল এটা। স্যার যদি বলে আর থাকে এই কথা তাহলে বলছেন, কিন্তু অবশ্যই। আমার মনে হয় কি আমরা এটা প্রাইস সেনসিটিভ না, আমরা মনে হয় এরকম বলতে পারি যেটা প্রাইস সেনসিটিভ না, তবে আমরা নোট দিতে পারি যদি ওইরকম ইনফ্লুয়েন্সিয়াল কেউ হয়, মানে ব্যক্তি বিশেষের কারণে এটা প্রাইস সেনসিটিভ হতে পারে, তবে সাধারণত ইন জেনারেল এটা কিন্তু প্রাইস সেনসিটিভ এর মধ্যে পড়ে না। জি, আমাদের তো রিজন লেখা লাগবে, উপরে কিন্তু লেখা আছে যে রিজন লিখতে হবে, প্রাইস সেনসিটিভ হলে এবং না হলে কেন। ওই যে তখন তাহলে আমরা তখন দিব যে এই কথাগুলি লিখে দিতে হবে। আমার যতটুকু ধারণা যে কোম্পানির আর্থিক অবস্থার যদি যেহেতু কোনো পরিবর্তন হবে না, বা এখানে লভ্যাংশ সংক্রান্ত যেহেতু কোনো তথ্য না এটা, বা সিকিউরিটি শেয়ার হোল্ডারগণকে কোনো রাইট শেয়ার বা বোনাস ইস্যু বা অনুরূপ কোনো প্রদানের সিদ্ধান্ত হয় না, কোম্পানি স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও এখানে কোনো সিদ্ধান্ত না, এইগুলি বিএমআরইও না, এটা এইসব লজিকগুলি তুলে ধরে আমাদেরকে বলতে হবে যে না, এটা it's not included in the price sensitive information. Am I right? আর কোন জ্ঞান নিতে মন্তব্য দিবে? সিরাজ ভাই তো মানে চলে গেছে নাকি? সিরাজ ভাই আছি ভাই, আরফিন ভাই, আছি। সিরাজ ভাইয়ের কি মত? সিরাজ ভাই
আচ্ছা, ওই দিন এই যে আলী ভাই যেটা বললো, আলী ভাইয়ের সাথে 100% একমত আমি। এটা আসলে প্রথম অবস্থায় হচ্ছে এটা প্রাইস সেনসিটিভ ইনফরমেশন না। যেমন আইডিএলসির আরিফ খান স্যার একটা ভাইটাল পয়েন্ট, আমি ওই দিন জিজ্ঞাসা করেছিলাম কামাল স্যারকে, আপনারা আমি কোশ্চেনটা করেছিলাম, তো স্যার কিন্তু এই অ্যান্সারটাই দিয়েছিল যে সে যদি ইনফিনান্সিয়াল কোনো ব্যক্তি হয়, আরিফ খান একটা হচ্ছে ফিগার ফিনান্সিয়াল মার্কেটে, সেক্ষেত্রে সে হতে পারে, কিন্তু নর্মালি আসলে এটা কোনো প্রাইস সেনসিটিভ ইনফরমেশন না। তাহলে আমরা কি ওইটা নোট সহ লিখে দিব? নরমালি ইট ইজ নট এ প্রাইস সেনসিটিভ পারসন, বাট ইফ হি ইজ এ ইনফ্লুয়েন্সিয়াল পারসন দেন ইট মে বি প্রাইস সেনসিটিভ। হ্যাঁ হ্যাঁ, আমরা কি এইভাবে এটা এইভাবে লিখতেও বলতে বলতেছেন? হবে। হ্যাঁ, রাইট Right. রাইট। সবাই যদি একমত দেন তাহলে আমরা এইভাবেই লিখে দিব, যা থাকে হ্যাঁ, কমনে। জি ঠিক আছে। জি, ঠিক আছে, এইভাবেই আগাই। কি আলিফ ভাই কি বলে? আলিফ ভাই তো প্রথম তুলছিল। জি ভাই, একমত। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ওইভাবেই লিখে দিব যে এটা। আচ্ছা 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 পরেরটা, আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করি ভাই। তারপরেও জি বলেন হচ্ছে না। যেগুলো আমাদের একটু কনফিউশন থেকে যাচ্ছে, আমার মনে হয় একটু রেড মার্ক করে রাখেন, আমরা স্যারের কাছে মানে শুনতে পারি। আমাদের কিন্তু এটা 90% শিওর, আমি তো 10% একটুই আছে, এটাও ক্লিয়ার করে নেব আমরা, বুঝছেন, আপনারা যদি রাজি থাকেন। অবশ্যই ইনফ্লুয়েন্সিয়াল না হইলে তো আর কি ইয়ে হবে না আর কি কি তারপরেও এটাই বলছি আর কি। পরে না, যান। ঠিক আছে। আচ্ছা পরেরটা তো মানে এটা বোঝা যাচ্ছে প্রাইস সেনসিটিভ যে কোম্পানি সেটিং আপ অ্যানাদার প্ল্যান্ট এন্ড চিটাগাং। যেহেতু এখানে আমরা পড়ছিলাম সংজ্ঞাতেই আছে, হ্যাঁ হ্যাঁ নতুন হ্যাঁ, কোন ব্যবসা উদ্যোগ এটা নিলে এটা এটা প্রাইস প্রাইস সেনসিটিভ সেনসিটিভ। ইনফরমেশন। প্রাইস সেনসিটিভ এটা। তার হচ্ছে কি half yearly financial statement of the company approved the board of directors, এটা প্রাইস সেনসিটিভ। অবশ্যই। রাইট। এটা নিয়ে আলোচনা করার কিছু নাই মনে হয়। না না না, এরপরেরটা একটুখানি দেখেন, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর রিজাইন ফ্রম দ্য বোর্ড, এই ঠিক সেম ঘটনা। চেয়ারম্যান অফ দ্য বোর্ডের আমার মনে হয় একদম সেমই ঘটনা, দুটো একই জিনিস। কারণ আসা এটা যাওয়া রেগুলার ঘটনা, আমার মতে প্রাইস সেনসিটিভ না, এটা ওই একই না, ঘটনা। রিজাইন বিষয়টা কিন্তু সেম না আসলে। রিজাইন জিনিসটা একটা আরেকটা খারাপ ইস্যু আর কি, কোম্পানির জন্য নেগেটিভ একটা ইস্যু আর কি। হ্যাঁ, প্লাস আরেকটা হলো ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, উনি কিন্তু এমনি নরমাল হ্যাঁ, ডিরেক্টর না। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হলে কিন্তু তার মানে বোঝা যায় এখানে কোনো গুড সেনসিটিভ গভর্নেন্স। আচ্ছা শোনেন, সেনসিটিভ। আমি একটু শেয়ার করি। আমাদের একটা স্যার ছিল, উনি হচ্ছে যে ইসের চেয়ারম্যান হলো, কি জানি আর যার এক অন্য একটা সরকারি প্রতিষ্ঠানের চেয়ারম্যান হলো, যার কারণে আমাদের এখান থেকে সে রিজাইন দিয়ে চলে গেছে, এবং আমরা এটা তখন প্রাইস সেনসিটিভ হিসেবে ট্রিট করি নাই, কারণ এটা তার ব্যক্তিগত কারণ থেকে সে রিজাইন দিয়ে চলে গেছে। আসলে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর সে ইন্ডিপেন্ডেন্ট কিংবা ডিরেক্টর ছিল। ডিরেক্টর কেউ রিজাইন করলো বা কেউ ইন করলো, এটাতে কিন্তু প্রাইস সেনসিটিভিটির কিছু নাই। এটা মানে অ্যাজ ইউজুয়াল অ্যাক্টিভিটিস। হ্যাঁ, আমিও সেটাই বলতে চাচ্ছিলাম। এটা প্রাইস সেনসিটিভ ইনফরমেশন হিসেবে নরমালি আমরা পত্রিকায় দেখি না কখনো যে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর রিজাইন করছে, এটা প্রাইস সেনসিটিভ ইনফরমেশন হিসেবে পত্রিকায় আসছে। নরমালি দেখা যায় প্রাইস সেনসিটিভ ইনফরমেশন ধরা হয় ওই যে সংজ্ঞায় ডেফিনেশনে যেগুলি আছে এইগুলিকেই ধরা হয় প্রাইস সেনসিটিভ। আচ্ছা, পত্রিকায় আসলে তো এই আলী হোসেন ভাইয়ের কাছে আমার কোশ্চেন, পত্রিকায় যখনই আসে তখনই তো পিএসআই হয়, এছাড়া পিএসআই কি হয় না তো? না না না, বিএসএ পত্রিকা ছাড়া হয় না। তা কামাল ভাই যেটা Generally। পত্রিকায় দেখছেন না। ওটা পিএসআই হয়েছে বলেই আপনার পত্রিকায় পাইছেন, না হলে পত্রিকায় আসবে না। না, শুধু পত্রিকায় যাবে না, শুধু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে ইনফর্ম করতে হবে, হ্যাঁ হ্যাঁ বিএসসি কে ইনফর্ম করতে হবে। এবং ওদের ওয়েবসাইটও থাকবে, এটা ওদের ওয়েবসাইটও হ্যাঁ থাকবে। হ্যাঁ হ্যাঁ, এবং ওই ইন্ডিভিজুয়াল যে ওয়েবসাইট আছে কোম্পানিগুলো সেখানেও থাকবে। আচ্ছা এইটা কি দাঁড়ালো? এটা আমার মতে না, এখন বাকিগুলো সবাই কি বলেন? মনে হয় এটা হওয়ার কথা আলী না। ভাই কি বলেন? এটা পিএসআই। আচ্ছা পিএসআই না। পিএসআই না, হ্যাঁ, একমত আপনাদের সাথে। রায়হান ভাই শুধু বলছে না। আমি আমার লজিকটা বললাম, কারণ আমার এরকম ঘটনা বাস্তব অভিজ্ঞতা আছে। এই এই জাতীয় ঘটনা আমাদের কোম্পানিতে ঘটছিল। আসলে প্রাইস সেনসিটিভ আচ্ছা যাক, এটা এটা যেটা এটাও আমি বলতেছিলাম, নোট উনি করে হচ্ছে হাউস রাখলাম, এটা বিল্ডিং সুন্দর। কোম্পানির চেয়ারম্যান হয়েছিল। আচ্ছা ঠিক আছে, নোট করে রাখেন, অসুবিধা নেই, ভালো হবে, পরে নেক্সট আবার আলোচনা করা যাবে। এই পরেরটা দেখেন, দি কোম্পানি গোয়িং টু এস্টাবলিশ অ্যানাদার প্ল্যান্ট এট কুমিল্লা। আমার মতে এটা পেয়ে যায়, এটা পিএসআই। নতুন প্ল্যান্ট দিচ্ছে আর কি।
আর কেউ কিছু বলবে না? এটা লক করে দেবো সেই কোনো অবস্থা। লক করে দেন। রায়হান ভাই কিছু বলবে? না না, এটা আচ্ছা নিয়ে ঠিক কোশ্চেন আছে। নাই। জি জি বলেন। না, বলছি এটা নিয়ে কোশ্চেন নাই আর কি। আচ্ছা আচ্ছা, তারপরে বলছে কি দ্য চেয়ারম্যান অফ দ্য কোম্পানি হ্যাজ সাবমিটেড হিজ resignation from the board of director under protest for selling out particular brand of the company to another company. আবার পড়ি প্রশ্নটা আসলে, the chairman of the company has submitted resignation to the board of director board under protest for selling out the particular brand of the company to another company. এখানে মনে হয় দুইটাই, প্রশ্নটা আমি ক্লিয়ার বুঝলাম না, এখন আপনারা সেলিং আউট এখানে হওয়ার কথা না, আচ্ছা। selling out হলে হওয়ার কথা। প্লান্ট যে সেল করতেছে, প্লান্ট সেলের বিষয়টা কিন্তু পিএসআই। এই ইস্যুতে কনফ্লিক্ট হয়েছে চেয়ারম্যানের সাথে। চেয়ারম্যানের ইস্যুটা কিন্তু এখানে কনফ্লিক্টিং ইস্যু, বাট চেয়ারম্যানের ইস্যুটা পিএসআই না, বাট এই যে প্লান্টটা সেল করতেছে এটা পিএসআই। এইটা তো বলতেছে ফর সেলিং আউট পার্টিকুলার ব্র্যান্ড অফ দ্য কোম্পানি। এই জাতীয় তথ্য তো আর আমরা বোর্ডে কিংবা এসে কোনো নাই, হদিস নাই, ব্যাকগ্রাউন্ড তো নাই, এটা জাস্ট ওদের ভিতরে আলোচনা, সেই কারণে বলতেছি নাকি সেটা, তারপর আমরা পেছাই ধরবো এটা। ব্র্যান্ডটা যেহেতু সেল করে ফেলতেছে, এটা তো পিএসআই হওয়ার কথা। এটা পিএসআই হবে ভাই, বুঝছেন? পিএসআই হবে, আচ্ছা বুঝছেন? পিএসআই হবে। কেন? ওই যে যেহেতু ব্র্যান্ড সেল করছে এই জন্য। আচ্ছা, আমি ব্র্যান্ড সেল করছে মানে ওই যে গ্লাক্সোস্মিথ আর ইউনিলিভারের কথা চিন্তা করেন, তার আগে যেদিন আচ্ছা হচ্ছে যে ট্রেড হলো তার আগের দিন কিন্তু পেপারে আসছে। আচ্ছা, তাহলে আমরা এটা এইসের জন্য দিলাম যে সেলিং আউট পার্টিকুলার ব্র্যান্ড অফ দ্য কোম্পানি। হ্যাঁ, রাইট রাইট। আলী ভাই কি বলেন? রায়হান ভাই যদি একমত হয় তাহলে আমরা এটা না না, ঠিক আছে। আমরা তাহলে পরীক্ষায় আসলে এই জাতীয় জিনিসটা লিখবো, ওই কথাটাই লিখবো যে উপরেরটা চেয়ারম্যানের ঘটনাটা পেয়েছে না, কিন্তু ওই সেলিং আউট পার্টিকুলার ব্র্যান্ড এটা আমাদের পেয়েছে নেসেসারি ইনফরমেশন, যেহেতু ব্র্যান্ড সেল করতেছে। দি সিইও অফ দ্য কোম্পানি মিট অ্যান অ্যাক্সিডেন্ট এন্ড হ্যাড বিন হসপিটালাইজড, এটা তো নরমাল ঘটনা, এটা প্রাইস সেনসিটিভ না আমার মতে। না না না, এটা প্রাইস সেনসিটিভ না। আর কেউ কিছু বলবেন না? এই করে দেবো, লক করে দেন। মরেও তো নাই, মরলে আচ্ছা। নাই একটু বিবেচনা করা যেত। এটা কি বললেন? না, এমনি বললাম ভাই। The company intend to declare right issue in near future. রে আল্লাহ, অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা, শোনেন এখানে আমার আচ্ছা, একটা প্রশ্ন আছে, বুঝছেন? হঠাৎ করে সিরাজ মনে ভাই, পড়লো। হুম সিরাজ ভাই, আমার একটু কোশ্চেন আছে এখানে। ইন্টেন্ডেড হুম আমি ইচ্ছা রায়হান ভাই প্রকাশ, কথাটা প্রশ্ন করতাম, নট ডিক্লিয়ার্ড, এটা কিন্তু ইন্টেন্ডেড বলছে এখানে, কারণ এটার কোনো হদিস নাই, এখানে এটা question- আমরা তো কোম্পানিতে কোনো আমার হলো মানে সন্দেহ, মানে আমার যে মানে না, ইন্টেন্ডেড কখন হয়? যখন তারা সিদ্ধান্ত নেয় তখনই কিন্তু এটা ইন্টেন্ড করে, ডিক্লেয়ার করে, বুঝছেন? না, এখানে কিন্তু লেখছে ইন্টেন্ডেড টু ডিক্লেয়ার রাইট ইস্যু নিয়ার ফিউচার, নিয়ার ভবিষ্যতে। ফিউচার। এটা কিন্তু কোনো তো নাই, রেকর্ডেড তো না যে ডিক্লেয়ার রাইট ইস্যু বা ডিক্লেয়ার করছে, পারফেক্ট যদি না হয় আমরা ধরবো কিভাবে? আমার এখানে আমরা রায়হান ভাই এক সন্দেহ। আচ্ছা, না হ্যাঁ, আমার আপনারা দ্বিমত বলেন। নাই, হ্যাঁ, দ্বিমত নাই, কিন্তু এটা পিএসআই হবে। এখানে তো কোনো ডিক্লারেশন দেয় না, ইন্টেন্ডেড টু ডিক্লেয়ার। না, আমার কাছে হবে না মনে হচ্ছে। না না, আমি একটু বলি ভাই, তাহলে দেখেন। রায়হান ভাই বলেন, দেখি সিরাজ ভাই বলেন। আচ্ছা শোনেন, যখনই রাইট ইস্যুর কথাটা আসবে, মার্কেটে যখন ছড়াই যাবে, ওই শেয়ারটা যদি ভালো কোম্পানি হয় অবশ্যই শেয়ারটার দাম বেড়ে যাবে। এবং এগুলো অনেক এরকম গেম হয়েছে মার্কেটে এবং স্টিল হচ্ছে। দেয় নাই কিন্তু এখনো কিন্তু চিন্তা ভাবনা করছে, এসএসসি কে জানাইছে, তাদের বোর্ড মিটিং একটা হয়তো ইচ্ছা প্রকাশ করছে। এই কারণেই কিন্তু মার্কেটে সেটা কি হয়, মার্কেটে কিন্তু অনেক প্রাইস ফ্লাকচুয়েট হয়, শুধু রাইট শেয়ার ইস্যু করবে এই তথ্যকে বেস করে। অনেক প্র্যাকটিক্যাল সিরাজ ভাই, উদাহরণ আছে।
সিরাজ ভাই, এই জায়গাটাতে দারুণ একটা ফাঁকিবাজি আছে। ফাঁকিবাজিটা হলো কি, বোর্ডে হয়তো আলোচনা হয়েছে, কিন্তু এটা কিন্তু অ্যাপ্রুভড হয় নাই বা ডিক্লেয়ার হয় নাই, বুঝছেন? এই জন্য আমার মনে হয় এটা ঠিক আছে, এটা এটা একটু কনফিউশন আমারও আছে আসলে, আপনাদের আমার যে নাই তা না, কিন্তু যখন এই ধরনের কথাবার্তা হয় নরমালি এটা প্রাইস অনেক সময় রিফ্লেক্ট করে আর কি। অবশ্যই এটা reflect হবে। PSI হবে, ওইটা PSI হবে কিন্তু রেগুলার ওয়ার্ক না। হুম। আচ্ছা, কি আলী ভাই একটু বলেন তো দেখি, আলী ভাই আমার কি মনে হবে? হয় এটা পিএসআই হওয়ার কথা না, আসলে ইন্টেন্ট তো আসলে অনেক কিছুই করতে পারে, এন্ড বোর্ড অফ আমি সেটাই আলী ভাইয়ের তো মত হলো। না করে তাহলে তো আর এটা পিএসআই আকারে যাবে না। আলাপ আলোচনা অনেক কিছুই হতে পারে, যে অনেকে অনেক কিছু বলে যে এই করবে সেই করবে, কিন্তু আসলে তো আলটিমেটলি হচ্ছে কিনা এটা হলো আসল বিষয়। না, ওইখানে আমারও কনফিউশন আছে, বুঝছেন? ওখানে আমারও ওই ইন্টেন্ডেন্ট কথাটাতে আছে আর কি, একটু কনফিউশন আছে। এখানে যদি আচ্ছা, বলতো তাহলে মেজরিটি কিন্তু নট হলো। এখন দেখেন, আমি, কামাল ভাই আর আলী ভাই তিনজন বলতেছি না, কারণ আপনারা দুজন বলতেছেন, তাহলে কি লিখবো, না লিখবো নাকি? না, এখানে নয় হবে, ভাই নট হবে। কাস্টিং বোর্ড দিয়ে দেন জাহিদ ভাই, হ্যাঁ? কাস্টিং বোর্ড আপনার হাতে আছে, দুইজন যখন হয়েছে একটা আপনি দিয়ে দেন। কেন, পরীক্ষায় তো লেখা না, লাগবে, আমরা আমরা ওইটাই লিখি তাহলে পরীক্ষা। ওই যে পরীক্ষায় intended আমরা আগে কথাটা- আলাপ করবো যে স্যার আপনারা একটু সময় দেন, আমরা একটু আলাপ করে নিই। এই বলতে আসে। ইন্টেন্ডেন্ট কথাটা আছে, তো আমার কনফিউশন কিন্তু অ্যারাইজ হয়েছে আর কি এইটা। হ্যাঁ, এই জন্য অ্যাপ্রুভ যদি হইতো তাহলে তো অবশ্যই প্রাইস সেনসিটিভ ছিল। আচ্ছা, দিয়ে রাখেন নট প্রাইসিং, আমরা ওই লজিকটা দেখাবো আর কি। হ্যাঁ, হ্যাঁ। তারপরে হচ্ছে যে the board of director of ABC Company Limited, a pharmaceutical company, is negotiating with a foreign company to sell its stakes in Star Limited. The board of directors ABC, a pharmaceutical, is negotiating with a foreign company to sell its stake in Star Limited. প্রশ্ন কি ঠিক বলছি আমি? আমি প্রশ্নটা বুঝি নাই, কেউ কি বুঝলে একটুখানি শেয়ার করেন। আসলে হয়েছে কি, ফরেন কোম্পানি নেগোশিয়েট করতেছে স্টার লিমিটেডের কাছে তার স্টেক সেল করবে। এখন এইটা নেগোশিয়েটিং চলছে, চলতেছে, ঠিক আছে? এই এটা আগেরটার মতোই। নেগোশিয়েটিং যেটা চলছে এটাকে কিন্তু আমি পিএসআই বলতে পারি না। যদি এটা ফাইনালি ডিসিশন হয় তখন এটা পিএসআই। এম আই রাইট আর অর রং? সবাই কি বলবে? তো এই আগের কোশ্চেনটার মতোই একটা কনফিউশন আছে এখানে। আচ্ছা, আলী ভাই? আমারও একই মত, যেহেতু নেগোসিয়েশন করতেছে, এটা যে আসলে ফ্রুটফুল হবে এমন তো কোনো গ্যারান্টি নাই। তবে ঠিক আছে, আমার তাহলে। যেটা একটুখানি আমার কিছু কথা আছে আর কি। হ্যাঁ, বলেন না। এই ধরনের আলোচনা চললে কিন্তু এর কারণে বাজার প্রভাবিত হয় আর কি। হ্যাঁ, তো সেইটা তো হচ্ছে যে ধরেন রেগুলার, আর সেটা তো ডেফিনেশন কোনো বলা আছে লজিক্যাল হলো না। না, কিন্তু ডেফিনেশনে কি এইটা বলা আছে যে আমরা যে ডেফিনেশনটা দেখছিলাম যে যদি শেয়ারের মূল্য পরিবর্তন হয় বা এই ধরনের কোনো কিছু আছে? ওটা আছে, ওটা প্রথমেই লেখা আছে। ওইখানে হলো কনফার্ম, যখন কনফার্ম হবে তখন তো অবশ্যই এটা একটা হ্যাঁ, ইনফরমেশন। কামাল ভাই আপনার কথা ঠিক আছে যে কনফার্ম, কিন্তু কনফার্মের আগে কিন্তু এই ধরনের ইনফরমেশন হইলে ওই মার্কেটে চেঞ্জটা আসে আর কি। হ্যাঁ, না, এই ধরনের ইনফরমেশন 100% হইলে একমত। পরে, এই ধরনের রিউমার যখন বাজারে আসে তখন দেখবেন বাজারে প্রাইসটা হু হু করে বাড়ে অথবা কমে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। তখন সিকিউরিটি স্টক এক্সচেঞ্জ কিংবা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, নরমালি স্টক এক্সচেঞ্জই যেহেতু লিস্টেড তাদের সাথে, স্টক এক্সচেঞ্জ তাদের কাছে চিঠি দেয়। ওই চিঠির উত্তরে তখন তারা বলে যে এটা আমাদের সাথে এরকম কোনো কথাবার্তা হয় নাই বা কথাবার্তা হচ্ছে বা এরকম কিছু একটা বলে দেয়। যেহেতু এটা ডিসাইডেড না, ফ্যাক্টরটা আনডিসাইডেড ফ্যাক্টর, সেখানে এটা সেটা পিএসআই হওয়ার কোনো কথা নাই। হ্যাঁ, এটা কনফিউশন আছে, একটু জাস্ট শুনে নিতে হবে স্যারদের কাছ থেকে। আরেকটা হলো আসলে নেগোসিয়েশনের ব্যাপারটা তো কোম্পানি নিজে এমনিতেই করে, এটা তো আসলে বোর্ড অফ ডিরেক্টর সাধারণত অ্যাপ্রুভাল নিয়ে করে না, তাই না? হ্যাঁ, কিন্তু মুখে কোনো সম্মতি দিতে, সুতরাং সেই ক্ষেত্রেও কিন্তু এটা পাস হওয়ার বিষয় না। আর যখন নেগোসিয়েশনটা একটা পর্যায়ে আসে তখন কিন্তু বোর্ড থেকে এটা পাস হয়, তখন সেটা আমার মনে হয় প্রাইস সেনসিটিভ হতে পারে।
রাইট, এর আগ পর্যন্ত তো আসলে এটার কোনো ভিত্তি নেই। ভিত্তি নাই, রাইট। না না ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি এটা আমরা নট লিখে দিলাম এটা। ফার্স্টে একমত পোষণ করলাম। ঠিক আছে। তারপরে XYZ Credit Rating Agency has announced the entity rating of ABC Company Limited as A3 along with stable outlook based on the audited financial statement up to June 30, 2018। আচ্ছা, এখানে এনটিটি রেটিংটা কি কেউ জানেন নাকি, একটু বলেন তাহলে। এনটিটি এটা- রেটিং এটা হলো ক্রেডিট রেটিং আর কি। আমাদের যে ক্রেডিট রেটিং করাইছে স্যারে, আউটসাইড যে কোম্পানি আছে, 8টা কোম্পানি আছে, ওই 8টা কোম্পানিকে দিয়ে যে কোনো একটা কোম্পানিতে গিয়ে পাবলিক লিমিটেড যেসব কোম্পানি আছে তাদেরকে অবশ্যই অবশ্যই ক্রেডিট রেটিং করাইতে হবে। এখন প্রাইভেট লিমিটেড কোম্পানিকেও ক্রেডিট রেটিং করায়, ঠিক আছে, বাট পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ক্রেডিট রেটিংটা হলো ম্যান্ডেটরি। ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, লিজিং কোম্পানি, নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যারা আছে তাদেরকে ক্রেডিট রেটিং করানো বাধ্যতামূলক। কিছু কিছু ক্ষেত্রে প্রাইভেট লিমিটেড কোম্পানিও ক্রেডিট রেটিং করায়। ক্রেডিট রেটিং করানোর উদ্দেশ্য হলো শুধু ওই যে ক্রেডিট রেটিং কোম্পানিকে দিয়ে জাজ করানো এটাই না, তারা ব্যাংক ফাইন্যান্স পাওয়ার ক্ষেত্রেও একটা আলাদা ফ্যাসিলিটিস পায়। 1 crore and above লোন নিলে পরে কি রেটিং লাগে, তাহলে কিছু স্পেশাল ফ্যাসিলিটি পায়। হ্যাঁ, রেট সংখ্যা তো। তো এই যে ক্রেডিট রেটিংটা, এটা হলো প্রতি বছরের মতোই একটা স্ট্যাটুটরি একটা বিষয়। সেটা প্রাইস সেনসিটিভ হতে পারে না, সেটা প্রতি বছরের স্ট্যাটুটরি একটা বিষয়। হ্যাঁ, তাদের রেটিং ভালো, তারা এটা পাবলিকলি ফোকাস করতে পারে, বাট এটা পিএসআই হিসেবে ট্রিট হবে না। তবে আমি কিন্তু ভিন্ন। ডিএসসি আলী ভাই আমি এই নিউজটা অনেক দেখছি যে এখানে আসলে ক্রেডিট রেটিং এর বিষয়টা কিন্তু তারা দেয় প্রাইস সেনসিটিভে। আচ্ছা, ক্রেডিট রেটিং আমার কাছে মনে হয় প্রাইস সেনসিটিভ। হ্যাঁ, এখন অনেকবার বাকি দেখছি যে এটা আসলে দিয়ে দেয় তারা। এটা একটা মার্কেটিং ইস্যু হতে পারে যে হ্যাঁ তার একটা বিশাল একটা অ্যাচিভমেন্ট, ভালো হলে সে এটা দিচ্ছে, কিন্তু খারাপ হলে দিচ্ছে না। খারাপ হলে কিন্তু সে দিচ্ছে না। তো যেহেতু খারাপ হলে সে দিচ্ছে না, এটাকে পিএসআই তো ধরতে হবে ম্যান্ডেটরিলি, যে হ্যাঁ পিএসআই, এটা পিএসআই দিতে হবে, কিন্তু যেহেতু খারাপ হলে দিচ্ছে না, তাহলে এটা পিএসআই হবে কিভাবে? না, কামাল ভাই এই লজিকও আছে। এই রায়হান ভাই কি বললেন? না, খারাপ হলে আর আমি যেটা বলবো আর কি, হ্যাঁ আমি যেটা বলবো, উনি কি গ্রেড উল্লেখ করছে, রেটিংটা উল্লেখ করছে A3। হ্যাঁ, হ্যাঁ, তাহলে A3টা মানে কি, A3 মনে হয় একটু ভালো পজিশন আর কি। হ্যাঁ না না, এখানে তো লেখছে যে 3 মানে হচ্ছে স্টেবল আউটলুক। হ্যাঁ যদি স্টেবল, লেখা আছে তো। হ্যাঁ স্টেবল আউটলুক মানে তার পজিশনটা একটা ভালো অবস্থায় গেছে আর কি। হ্যাঁ, সে সেইটা প্রকাশ করছে আর কি, যে ধরেন ক্রেডিট রেটিংটা আমরা কি বুঝি, ক্রেডিট রেটিং মানে কি অ্যাবিলিটি টু রিপে দ্য লোন। হ্যাঁ, তো তার অ্যাবিলিটিটা ভালো হয়েছে, সেইটা সে দেখাইছে আর কি। হ্যাঁ, তো সেক্ষেত্রে এখন আপনারা বলেন যে এটা পিএসআই হবে কি হবে না আর কি। এইটা এই 3 রেটিংটা হলো হাইয়েস্ট রেটিং, সবচেয়ে ভালো রেটিং। হ্যাঁ, তার মানে কি এটা তো প্রাইস সেনসিটিভ হওয়ার কথা, এখন আপনারা বলতে পারেন। এখন ট্রিপল এ রেটিংও যদি হয় বা A3 রেটিংও যদি হয়, এটা হলো স্ট্যাটুটরি অডিট, যেমন একটা স্ট্যাটুটরি জিনিস। আর রেটিং, ক্রেডিট রেটিংটাও পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে স্ট্যাটুটরি কামাল ভাই, করতে হবে। স্ট্যাটিউটরি রিকোয়ারমেন্ট ঠিক আছে, কিন্তু সে কিন্তু স্ট্যাটিউটরি রিকোয়ারমেন্ট সেই হিসেবে প্রকাশ করেনি, তারটা A3 হইছে সেই জন্য কিন্তু সে প্রকাশ করছে। হ্যাঁ, সে প্রকাশ না, করছে। আমরা পরেরটুকু পড়ি, বেস্ট অন দ্য অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট আপ টু জুন 2000। এখানে একটা হ্যাঁ, কনফিউশন আছে কিন্তু অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিয়েই তো। না না, মানে আমি বলতে চাচ্ছি, এই যে একটু বলি, সেটা হচ্ছে শুধুমাত্র ফিনান্সিয়াল স্টেটমেন্টের উপরে বলছে, আদার কন্ডিশন কিন্তু সে মেজার করে না কিন্তু এখানে। না, সে যদি এটাও কিন্তু একটা ফ্যাক্ট আছে। পাবলিকলি বিশাল করে প্রথম আলোর প্রথম পৃষ্ঠা একেবারে বিশাল করে দেয়, যেমন ডিবিএইচ দিচ্ছে না, রেগুলার মার্কেটিং করতেছে, এটা হলো তার একটা ইমেজ বিল্ডিং করার জন্য সে এটা করতে পারে। এটা কোনো সমস্যা না, এটা তার মার্কেটিং একটা টুলস, যে হ্যাঁ আমার গোয়ালের গরুর দুধ সবচেয়ে ভালো, এটা বলতে পারি, আমি রেগুলার বলতে পারি, আমার প্রোডাক্টের আমি বাজারের জন্য পণ্য হিসেবে, মার্কেটিং টুল হিসেবে একটা ভালো একটা আইডেন্টিফিকেশন, এটা হইতে পারে। কিন্তু এটা যেহেতু স্ট্যাটুটরি জিনিস, এটা আমার মতে হলো এটা প্রাইস সেনসিটিভ না। এখন দেখেন, কামাল ভাই, আমি কামাল ভাইয়ের সাথে গেলাম, আমার কাছে কামাল ভাইয়ের কথা মনে হচ্ছে
কারণ ভাই যে কথাটা বলছি যে না খারাপ হলে কিন্তু এটা আমরা ডিসক্লোজ করি না, যদি না করে থাকি তাহলে তো এটা হলো না, প্রাইস সেনসিটিভ হলো না। আর ক্রেডিট রেটিং প্রত্যেক বছরই করে, ব্যাংক ট্যাঙ্ক সব প্রত্যেক বছরই রেগুলারই করে, রেগুলার ওয়ার্ক এটা। প্রাইস সেনসিটিভ ইস্যুটা হলো রেগুলেটরি রেস্ট্রিকশনস। মানে এগুলো চেঞ্জ কিনা, এটা তো রেগুলার ওয়ার্ক। না, এটা রেগুলেটরি কোনো রেস্ট্রিকশনস না যে হ্যাঁ তুমি খুব ভালো দই বানাইছো তোমার এটা দিতে হবে, বা তুমি খারাপ দই বানাইছো তোমার এটা পচা এটা দিতে হবে, এরকম না। এটা এই রেস্ট্রিকশনটা হলো প্রাইস সেনসিটিভ ইনফরমেশনের রেস্ট্রিকশনটা হলো রেগুলেটরি রেস্ট্রিকশন, যেখানে ফিনান্সিয়াল চেঞ্জ আসবে। এই ট্রিপল এর কারণে বা A3 এর কারণে তার কোম্পানিটাকে সে আউটলুক স্টেবল দেখাচ্ছে, ঠিক আছে, এবং এটা শুধুমাত্র তার ফিনান্সিয়াল স্টেটমেন্টসে প্রকাশ করার জন্য, এটা বাধ্যবাধকতা আছে তার। আলী ভাই কি বলেন? করে নিতে পারি। আলী ভাই আমার মনে হয় এটা একটু রেড মার্ক করে রাখেন, একটু স্যার সাথে আমরা প্রয়োজনে এটা একটু আলাপ করে নিতে পারি। হ্যাঁ হ্যাঁ, এটা রেড মার্ক করে রাখেন। আচ্ছা, আমি একটু বলতে চাই, এই যে বলেন। বলবো সেটা হলো বলেন না। এই কামল ভাই কি এটা প্রশ্ন করতে চাই, আচ্ছা খারাপ রেটিং হলে প্রকাশ করে না, এটা আপনি শিওর কিনা? হ্যাঁ, শিওর শিওর। আরে খারাপ রেটিং এই পর্যন্ত দেখছেন একটা ওকে প্রকাশ করছে, কিন্তু অডিট স্টেটমেন্টে অবশ্যই প্রকাশ করতে হবে। অডিটেড স্টেটমেন্টসে তো প্রকাশ করা বাধ্যতামূলক তার। তাহলে এটাই না, আপনি কি বলে প্রাইস সেনসিটিভ ইনফরমেশন না, যদি না। এটা আচ্ছা, খারাপ হলে ইয়ে- যদি না করে, এটা আমার জানা নাই খারাপ হলে করে কিনা, কিন্তু অনেক ক্ষেত্রেই যখন ভালো রেটিং হয় অনেক কোম্পানি কিন্তু পেপারে দেখেন, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের কথা আমার মনে আছে 2014-15-তে তারা পরপর কয়েকবার ক্রেডিট রেটিং এ খুব ভালো পজিশনে ছিল মেবি, তখন কিন্তু তারা খুব পাবলিসিটি করতো, মার্কেটিং টুলস হিসাবে ইউজ করতো, আমার এটা দেখেছি আর কি। আমার মনে হয় একটু রেড মার্ক থাক সিরাজ ভাই, ভাই। আমার একটু জানার আছে আর কি, সেটা হলো হয়তো আমি জানার জন্য জাস্ট প্রকাশ করুক আর না করুক, হ্যাঁ, এটা সেনসিটিভ কিনা আর কি, সেনসিটিভ ইনফরমেশন কিনা। এখানে কিন্তু দেখেন একটা কথা বলা আছে, মূল্য সংবেদনশীল তথ্য অর্থ এইরূপ তথ্য যাহা প্রকাশিত হইলে সংশ্লিষ্ট সিকিউরিটির বাজার মূল্য প্রভাবিত হইতে পারে। তো এটা তো প্রকাশিত হয়েছে তো, এটা হ্যাজ অ্যানাউন্সড। এই জন্য বলতে কনফিউশন আছে, একটু রাখেন, আমরা আমার মনে হয় যে না, এই সিরাজ ভাই এরপরের লাইনটা পড়েন। এরপরের লাইনটা কিন্তু বলছে যে এবং নিম্ন বর্ণিত তথ্যাবলী এই সংজ্ঞার অন্তর্ভুক্ত হইবে। জি জি জি। এই নিম্ন বর্ণিত তথ্যাবলী কি? এক হলো কোম্পানির আর্থিক অবস্থা সম্পর্কিত প্রতিবেদন বা এতদ সংক্রান্ত মৌলিক তথ্য। জি। এটা কনফিউশন আছে, নেক্সটে যান, আমরা পরে স্যারের কাছে শুনে নেব। আচ্ছা, এই কথাটা ভালো কথা, এই জায়গাটা কিন্তু এখন আবার কনফিউজড করে দিল। এই যে কোম্পানির আর্থিক অবস্থা, এই যে ফিনান্সিয়াল স্টেটমেন্টস আপ টু জুন 30, তাহলে তো এইটা কোম্পানির আর্থিক অবস্থার মধ্যে পড়ে। না আর্থিক ওটা তো আলাদা জিনিস। ওটা তো এই করবে তো অ্যাসেসমেন্ট করে তো অনেক কিছুর উপরে, না ক্রেডিট রেটিং করে কিছুর উপরে। ক্রেডিট রেটিং করার জন্য আপনার ব্যালেন্স শিট লাগে, তারপরে কোম্পানির বিভিন্ন ডিরেক্টরদের তথ্য লাগে, এই সমস্ত, তারপরে আপনার ইসের কোম্পানির যে স্টেকে ডিরেক্টরদের কত পার্সেন্ট শেয়ার আছে সেটা লাগে, এই সমস্ত জিনিস। আপনার মার্কেট স্টেবল কি স্টেবল না, আপনার কোম্পানি যখন তখন চলে যেতে পারে কিনা, এই জিনিসগুলো লাগে। তার এই অনেকগুলো প্যারামিটারের ভিতরে একটা প্যারামিটারও এখানে লিখছে, একটা প্যারামিটারের উপরে ওই করছে, এই স্টেটমেন্টটা দিছে। ঠিক আছে, তাহলে এটা রেড মার্ক দিয়ে রাখেন এবং আমাদের সিদ্ধান্ত লিখে রাখেন নট পিএসআই। আচ্ছা, আচ্ছা, আমাদের সাথে দিদি আছে, দিদি কিন্তু কোনো কথা বলে না, ঘটনা কি? দিদি তো অ্যাকাউন্ট নাই। তারপরে কি দা বোর্ড অফ ডিরেক্টরস অফ মাননীয় প্রধানমন্ত্রী কি আছে আমাদের সাথে নাকি? আছে তো, এখন আছে কিনা জানি না, কিন্তু আছে, নাম আছে তো। হ্যাঁ আছে। আচ্ছা, তারপর একটা বোর্ড অফ ডিরেক্টরস বেটা ব্যাংক লিমিটেড।
ওরে বাবা, সিন্ডিকেশন হ্যাঁ ফাইন্যান্স, আরে বাবা, এটা তো অবশ্যই প্রাইস সেনসিটিভ। না, আমার কাছেও কিন্তু এটা কিন্তু প্রাইস সেনসিটিভ মনে হলো না, দেখেন। না না না, আচ্ছা এটা দেখি প্রাইস তারপরে সেনসিটিভ। পরে দেখি। The board of directors of Beta Bank Limited lead arranger has approved participation in a syndicated term loan facility 500 million out of BDT 2 billion to আরে Alpha অবশ্যই Limited. অবশ্যই প্রাইস The লাস্টে কি দেখা আছে, দ্য বোর্ড অফ বেটা ব্যাংক লিমিটেড ডিক্লেয়ার 100% ইনকাম ক্যাশ ডিভিডেন্ড ফর দ্য শেয়ার হোল্ডার। অবশ্যই ভাই এটা প্রাইস সেনসিটিভ। না, ঠিক আছে, পরেরটা প্রাইস সেনসিটিভ, কিন্তু প্রথমটা তো না, কারণ হচ্ছে ব্যাংকের এটা তো রেগুলার করুন আপনি না, সিন্ডিকেট প্রথমটা দ্বিতীয়টা দুইটাই প্রাইস সেনসিটিভ, কারণ কি দুটোই ভাই, 500 দুটোই মিলিয়ন দুটোই টাকা দুটোই সে দুটোই সিন্ডিকেশন ফাইন্যান্স নিচ্ছে, এটা কিন্তু দুটোই বিশাল ব্যাপার। কোম্পানির আর্থিক অবস্থার বিশাল পরিবর্তন হয়ে যাবে, তার অ্যাসেট লায়াবিলিটি। দুটোই ভাই, এটা কনফিউশন না নেই। না, এটা তো বলছে Bureau of Beta Bank Limited has approved participation in syndicate term loan facility Alpha Limited, তাই না? আমরা তো আলফা লিমিটেড এর কথা আসতেছি না, আমরা আসতেছি এখানে কোন ব্যাংক কোন প্রতিষ্ঠান, এটা আলফার জন্য প্রাইস সেনসিটিভ, কিন্তু ব্যাংকের জন্য তো প্রাইস সেনসিটিভ না, কারণ ব্যাংকের এটা তো রেগুলার ঘটনা, 500 কোটি 1000 কোটি আপনি যারা ওই প্রথম অংশটা দিছে কনফিউজ করার জন্য, মূলত কনফিউজ করার জন্য প্রথম অংশটা। আর এই অংশটা হলো দি বোর্ড অফ বেটা ব্যাংক লিমিটেড ডিক্লেয়ার্ড 100% ইন্টারিম ক্যাশ ডিভিডেন্ড ফর শেয়ার হোল্ডার। হ্যাঁ, এটা তো প্রাইস সেনসিটিভ, এটা তো প্রাইস সেনসিটিভ, রাইট, এর কোনো কনফিউশন এটাই নেই। কিন্তু কোশ্চেনটা মূলত এটা। আচ্ছা না, আমরা শিখার জন্য ওইটাও শিখে রাখি। হ্যাঁ হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে যে উপরেরটা হচ্ছে যে ইসের জন্য, বেটা ব্যাংকের জন্য কোনো প্রাইস সেনসিটিভ না, কারণ ব্যাংক 500 কোটি 1000 কোটি টাকা ওভারঅল এটাই করে, এই যে বিভিন্ন লোনে পার্টিসিপেশন করে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা এটা যদি ব্যাংকের আবার জন্য বেটা প্রাইস ব্যাংক আলফা সেনসিটিভ না, লিমিটেড হয়তো কিন্তু আলফা লিমিটেডের জন্য প্রাইস সেনসিটিভ। প্রাইস সেনসিটিভ। কারণ বাকি সবাই একটু বলেন, একটু শুনি। রায়হান ভাই কিছু বলবেন? না, এটা অত গুরুত্ব দিয়ে কিছু বলতে পারতেছি না আর কি। হ্যাঁ, না, আমি ব্যাংকে আছি, আমি সেই হিসাবে বললাম যে ব্যাংকে এটা কোনো ঘটনাই না, ব্যাংকে সবসময় 500-1000 কোটি টাকা আমরা তো প্রতি সপ্তাহে এটা অ্যাপ্রুভ করি। না এরা জাহিদ ভাই, আলফা প্রথম অংশটা হচ্ছে আলফা লিমিটেড এর জন্য প্রাইস সেনসিটিভ, দ্বিতীয় হ্যাঁ, অংশটা সেটা বলতে হচ্ছে পারি। দ্বিতীয় অংশটা হলো ইনকাম ডিভিডেন্ড ফর বেটা ব্যাংকের জন্য প্রাইস সেনসিটিভ। এখানেই থাকেন, হ্যাঁ, মনে হয় যে সমস্যা নেই। না এটা ঠিক আছে, আপনি এটার সাথে আমি একমত, হ্যাঁ হ্যাঁ, সেটাই ওইটা ঠিক বলছি। আছে। তারপরে যান। আচ্ছা, তাহলে আমরা এটা লিখে দিলাম। ইয়েস। The board of directors of Y2K Limited had decided to increase authorized share capital of the company from BDT to 2 billion to 500 billion, considering the strategic plan. পিএসআই পিএসআই। হ্যাঁ, এটা আমার কোনো সন্দেহ নেই, পিএসআই। এখন বাকি কেউ কিছু বলবেন কিনা? রায়হান ভাই তো অফ হয়ে গেল। আলী ভাই কি অফ হয়ে গেছে? আলী ভাই তো চলেই গেছে মনে হচ্ছে। না, চলে গেছে, এটা পিএসআই হবে, পিএসআই ভাই, এটা এখানে এখন কনফিউশন নাই, পরেরটা জান। হ্যাঁ, আমরা এই চারজনই আছি মনে হয়, শুধু আর কেউ নাই। হ্যাঁ, থাকে আছে হ্যাপি দি আছে, আরফিন ভাই আছে। আরফিন ভাই তো কথা বলতেছে না। আরফিন ভাই খাইতেছে, বলো না। 1957 সালে খাওয়া শুরু করছে ভাই। আচ্ছা, ABC Bank Limited had received an instruction from Bangladesh Bank to increase its statutory liquidity ratio by 25 basis point. এটা আমার কাছে মনে হচ্ছে না, এটা কোনো প্রাইস সেনসিটিভ ইস্যু না, এটা হলো বাংলাদেশ ব্যাংক এবিসি ব্যাংক রে চটকানা দিছে একটা, বলছে বেটা তোর এসএলআর রেশিও অনেক কমে গেছে, তুই তাড়াতাড়ি এটা বাড়া, নাহলে তোর পেনাল্টি করব, বুঝছেন? আচ্ছা, এটা প্রাইস সেনসিটিভ না। এটা হলো ওদের রায়হান ভাই কিছু বলবেন? না, ঠিক আছে, ওকে ঠিক আছে ভাই, এটা আচ্ছা, আরেকটা জিনিস, বেসিস পয়েন্ট কেউ জানেন নাকি? আমার যত মনে পড়ে 1000 মনে হয় 25 পয়সা এরকম কিছু একটা। না, এটা হলো এসএলআর সিআরআর। আমি একটু বলি, ব্যাংকিং টার্ম তো। সিআরআর যেটা দিয়া আপনার টোটাল ইকোনমি কন্ট্রোল করে, বাজারে কত টাকা ব্রড মানি। এখন যে বাজারে দেখেন টাকার অভাব নাই, কেন? সিআরআর 2.5% কমাই দিছে, যেটা
6.5% ছিল, এটাকে এখন 4% করে দিছে। এই ধরনের ফ্যাসিলিটিস কেন দিছে? একে তো হলো কোভিড পরিস্থিতি, প্যান্ডেমিক পরিস্থিতি, দ্বিতীয়ত হলো আমাদের ক্যাপিটাল মার্কেটে ফান্ড শর্টেজ। এই ফান্ড ব্রড মানির শর্টেজ থাকার কারণে আমার সিআরআর কমাই দিছে। সিআরআর কমাই দেওয়ার মানে কি? মানে বাজারে টাকা 2.5% টাকা, টোটাল ইকোনমির 2.5% টাকা বাজারে এখন ফ্লো করছে, যেটা 6.5% বাংলাদেশ ব্যাংকে প্রিজার্ভ করতে হইতো বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে, সেখানে 6.5%-এর জায়গায় 4%-এ চলে আসছে। আর সেম ভাবে এসএলআর যেটা হলো 13%, ঠিক আছে, সেটা হলো বাংলাদেশ ব্যাংকে গভর্নমেন্টের যে ট্রেজারি বন্ড আছে, ট্রেজারি বিল আছে, এগুলি পারচেজ করতে হয় ম্যান্ডেটরিলি। যে আমার যে ডিপোজিট, ব্যাংকের যে ডিপোজিটে টাকা আছে এর 13% টাকা দিয়ে অবশ্যই এই এসএলআর মেনটেন করতে হবে, ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড মেনটেন করতে হবে। তো এইখানে তার কমে গেছে। কমে যাওয়া মানে কি? এটা হলো রেগুলেটরি লর ভায়োলেশন। এই ভায়োলেশন করলে তাকে পেনাল্টি খাইতে হবে, ঠিক আছে। এটা এই জন্য বলছে যে 25 বেসিস পয়েন্ট, এই যে 13% কমে, 13% হলো তার বেসিস পয়েন্ট, 13% থেকে তার কমে গেছে। কমে যাওয়ার কারণে তাকে ইনস্ট্রাকশন দিছে তাড়াতাড়ি করে তার এটা ইনক্রিজ করার জন্য। ঠিক আচ্ছা, আছে ভাই। কারণটা আমি অ্যাড করি শোনেন, হুম, সেটা হচ্ছে 25 বেসিস পয়েন্টের মিনিং আছে, বুঝছেন? এটা হয় 1025 পয়সা অথবা মানে 125 পয়সা। ঠিক কত এটা আমি বলতে পারছি না, এটাই জানতে চাইছিলাম। না জানেন না কিনা না, এটা? বিষয়টা আমি যেটা বলছি, এই 25 পয়সা আপনি যেটা বললেন না, ওইরকম 25 হুম। পয়সার কোনো ইস্যু না। ইস্যুটা হলো হ্যাঁ হ্যাঁ, ওইটা 25 পয়সার ইস্যু। আপনি ধরেন না 10 না টাকা না থাকি। না, আমি একটু শেষ করি। সিআরআর আর এসএলআর দুইটা ইস্যু। একটা হলো ক্যাশ রিজার্ভ রেশিও, আর একটা হলো স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও, ঠিক আছে। স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও হলো আপনার যেগুলি ট্রেজারি বন্ড, ট্রেজারি বিল, এইগুলি পারচেজ করে প্রত্যেকটা ব্যাংকে, এনবিএফআই কে ইনভেস্টমেন্ট করতে হয়, বুঝছেন জিনিসটা? আমার কথাটা বুঝতে পারছেন? হ্যালো, আমার কথা কি শোনা শুনতে যাচ্ছে? পাচ্ছি কামাল ভাই, শোনা যাচ্ছে কামাল ভাই। হ্যাঁ, এখানে বেসিস পয়েন্ট হলো 13% ম্যান্ডেটরিলি মেনটেন করতে হবে, এন্ড 13 পয়েন্টের নিচে নামলে তার বেসিস পয়েন্ট কমে যাবে। কি আমাদের জাহিদ ভাই কি আউট হয়ে গেল নাকি? কারেন্ট চলে গেছে মনে হয় জাহিদ ভাইয়ের, বুঝছেন? কি জাহিদ ভাইয়ের কারেন্ট চলে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, জাহিদ ভাইয়ের এখানে সম্ভবত কারেন্ট চলে গেছে আর কি, দেখা যাচ্ছে না জাহিদ ভাইয়ের তাকে। নিজের কারেন্ট চলে গেছে না এই যে বাসার চলে আরিফিন ভাই, কি ব্যাপার আছেন তো আপনি? আবার এডমিট হইতে চাইলেন যে? আমি মোবাইল দিয়ে ঢুকবো আর কি, খেলতে ও যাবো তো। আচ্ছা, জাহিদ ভাইয়ের কি হইলো বলেন তো? বললাম যে কামাল ভাই, হ্যাঁ, জাহিদ ভাইয়ের কারেন্ট চলে গেছে না ওনার বাসার কারেন্ট গেছে, কোনটা বুঝতেছি না। একটা কিছু হয়েছে আর কি। আরেফিন ভাই না থাকলে তো এসব কথা এখন আপনি কোনটা শুনতে চাইতেছেন বলেন, আপনি কোনটা শুনলে খুশি হবেন? আমাদের সাথে কিন্তু দিদি আছে। একটা হইলেই হবে। একটা হইলেই হবে। হ্যাঁ, আচ্ছা, এখন আমি আপনাদের সাথে শেয়ার করি তাহলে, এখন যেহেতু জাহিদ ভাই নাই, কি করা যায়? আপনি করেন, অসুবিধা নাই। কোনটা করব বলেন? যেটা চলতেছিল ভাই ওটাই করেন ভাই, আর অন্য কিছু করেন না। ওইটা তো জাহিদ ভাই, ওই যে প্রাইস সেনসিটিভ ইনফরমেশনের যতগুলো কোশ্চেন আছে, ওই কোশ্চেন গুলি এসে একত্রিত করছিল, বুঝছেন? হুম হুম। তো আমরা স্পেসিফিক প্রাইস সেনসিটিভ ইনফরমেশনের অথবা কোশ্চেনের, এই যে জাহিদ ভাই চলে আসছে। জাহিদ ভাই, হ্যালো।
হ্যালো। ভাই নেট চলে গেছিল। হ্যাঁ, বুঝতে পারছি আমরা। আচ্ছা ওই 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 বলি যে জাহিদ ভাই portion টুকু শেষ আপনার হয়েছে। কারেন্ট চলে গেছিল না বাসার? আমি তো মোবাইলের মাধ্যমে চালাই, হঠাৎ করে মোবাইল বন্ধ হয়ে গেছিল। মোবাইলে চার্জ ছিল না, এটা খেয়াল করি আচ্ছা না। আচ্ছা। আচ্ছা, এখন কি শেয়ার করতে পারবেন জাহিদ নাকি ভাই আমাকে তাহলে মোবাইলের মাধ্যমে আমাকে মেইলে দিয়ে দিবেন, আমি শেয়ার করব? আমি আপনার মেলে দিয়ে দিই। দেন দেন কি দেন শেয়ার করতে পারবো আবার? দেন, তাহলে শেয়ার করেন। শেয়ার এই যে হোস্ট ডিসেবল পার্টিসিপেন্ট স্ক্রিন শেয়ারিং, ওইটা আবার ইয়ে হয়েছে। আবার আমার ই করে দেন। আপনারা আবার করে দিচ্ছি, দাঁড়ান, আপনাকে কো-হোস্ট করে দিই। অ্যালাউ টু রেকর্ড, অ্যালাউ টু কো-হোস্ট, হ্যাঁ, এটাই ভালো হবে, হোস্ট করে দেন। মেক হোস্ট। কো-হোস্টের অপশনটা নাই। আচ্ছা ঠিক আছে, হোস্টই করে দিলাম, অসুবিধা নাই। হ্যাঁ, আপনারা হোস্ট করে দিছি, আপনি শেয়ার করেন। চলে আসছে। হ্যাঁ, আসছে। ভাই এই আচ্ছা, এই শফিকুল পর্যন্ত ইসলাম শেষ। স্যার, শফিকুল ইসলাম স্যারের বলেন। মতো হইলে বুঝছেন আমাদের, না ওই যে শফিকুল ইসলাম স্যার যে নিচ্ছে ওনার মতো হইলে আসলে আমাদের কিন্তু 50% লেখাপড়া হয়ে যেত ওনার দ্বারা। রাইট 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 হ্যাঁ, রাইট। ঠিক বলছে। মানে আসলে দেখেন, উনি কোয়ালিটি তো সেই রকম ভাবে ওই কোশ্চেনটা, ডাইরেক্ট কোশ্চেনটা নিয়েই আলোচনা করে ফেলে দারুণ ভাবে। এবং মজার ব্যাপার কিন্তু ওনার মধ্যে একটা আলাদা, আমি এই যে আসলে মানে হেল্প করার যে একটা মানসিকতা, রাইট। আচ্ছা ক্যারি। আচ্ছা ঠিক আছে জাহিদ ভাই, তারপরে আমরা কি ক্রেডিট রেটিং? জাহিদ ভাই ক্যারি অন। আচ্ছা, আমরা তারপরে আমরা টেকনিক্যাল প্রশ্ন আগে আলোচনা করে নি। আচ্ছা, এখানে একটা জিনিস বলতেছে, এই যে কর্পোরেট গভর্নেন্সে কয়েকটা টেকনিক্যাল প্রশ্ন আসছিল একবার। এটা 19 সালে আসছিল। দেখেন, Alpha Company Limited has appointed a firm to certify the compliance status as per Corporate Governance Code 2018, issued by Bangladesh Securities and Commission. You are give your appropriate recommendation if required from the following facts. বলছে যে কি, the board of Alpha Company Limited is considered 9 directors, out of whom one is independent director. The independent director hold 1% share of the company. এই প্রশ্নটা সম্বন্ধে আপনার মতামত দিতে বলতেছে। আমার যেটা মত সেটা হচ্ছে যে এখানে বলতেছে যে তার 9টা ডিরেক্টর, তার ভিতরে হচ্ছে যে একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। এটা হবে না, কারণ হচ্ছে যে at least দুইজন হইতে হবে, দুইজন। ডিরেক্টর। তাহলে এখানে দুইজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকা লাগবে, তার আরেকজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নেওয়া লাগবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তাই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হোল্ড 1% শেয়ার অফ দ্য কোম্পানি। এটা করতেই পারে, না করতে না, পারে 1% অফ লেস। এটা লেস দেন অন। আমার less than 1% নাকি? দাঁড়ান লেস দেখতেছি। দেন 1%, ভাই শিওর লেস দেন 1%। এটা কাল ভাই একটু দেখে বলেন তো। আচ্ছা, আমি ভাই, দেখতেছি, আমি দেখতেছি লেস দেন 1% হবে। আমি জানি এটা লেস দেন 1%। আচ্ছা, এই যে লেখা আছে হু either does not hold any share in the company or holds less than 1% share of the total paid up share of the company. ঠিক আছে ভাই। হ্যাঁ, তাহলে এখানে আরেকটা প্রবলেম আছে যে 1% এর লেস থাকা লাগবে, 1% শেয়ার সে হোল্ড করতে পারবে না। এটা একটা প্রশ্ন। এখন আর কেউ কিছু বলবেন কিনা? আচ্ছা, এই কত পার্সেন্ট ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর থাকতে হয়? এটা হচ্ছে 1/5 1/5 20%। 1/5 হলে এখানে তো 9 ডিরেক্টরের মধ্যে একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, এখানে তো 1/5 হইলো না। না 2/5 হলো না তো, সেটা একটা প্রবলেম আছে। দুজন আরেকজন হওয়া লাগবে। দুইটাই প্রবলেম আছে এখানে, দুইটা পার্ট কোশ্চেনের মধ্যে। একটা হলো নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের এখানে কোশ্চেন আছে, আবার 1% শেয়ার হোল্ড করছে, এটাতেও একটা কোশ্চেন আছে। সো এই ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর প্রথমত হলো একজন যিনি আছেন সে কোয়ালিফাইড না। As an independent director, he is not qualified for independent director for the board of directors of Alpha Company Limited. আচ্ছা, আর একটা হচ্ছে যে আর একটা কথা বলা আছে জাহিদ ভাই, যদি এনি ফ্যাকশন, কোন ফ্যাকশন যদি হয় ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের ক্ষেত্রে, যেমন এখানেই কিন্তু আছে
এখানে হচ্ছে যে আপনি 9 জন। 9 জনের মধ্যে 1.9 হচ্ছে, সেটা 2 হয়ে যাবে, হুম। অটোমেটিক্যালি 2 হয়ে যাবে। এটাও হ্যাঁ, অটোমেটিকলি 2 হবে। হ্যাঁ, এটাও 2 হবে, আর ওখানেও লেস দ্যান 1%। ঠিক আছে, ওকে। তা আমরা আমরা মন্তব্য লিখতে পারি এটা যে কোম্পানিতে আরেকজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নিতে হবে, কারণ ওয়ান ডিরেক্টর ইজ নট এনাফ, অ্যাজ যেহেতু রুল বলতেছে যে 1/5 অফ দি টোটাল নাম্বার অফ ডিরেক্টর শ্যাল বি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। আর দ্বিতীয় আরেকটা কথা লিখবো যেটা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হচ্ছে 1% এর হচ্ছে কম, লেস দেন 1% শেয়ার হোল্ড করতে হয়। যেহেতু 1% শেয়ার হোল্ড করতেছে, আইদার সে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকবে না, তার পোস্ট ভ্যাকেট হবে, অথবা তার শেয়ার সেল করতে হবে। এটা না, আর কিছু কিছু বলবেন নাকি কেউ? সুন্দর হয়েছে ভাই, এটাই। ঠিক আছে, তাহলে এটা আমি পরেরটা যাই। রায়ন ভাই কিছু বলবেন আর? না না, আমি তো শুরুতেই বলে দিছি। না মানে আমরা পরীক্ষায় তো লিখতে হবে, আমি সেইটুকু বলতেছি না না, ঠিক যে আছে আমি ঠিক এইটুকু আছে। লিখবো, এর সাথে আর কিছু লিখবো কিনা। না না না, ঠিক আছে, যথেষ্ট এনাফ। এখানে আপনার মন্তব্যই চাইছে কিন্তু। না না, দ্বিতীয় ঠিক কথা আছে। বলতেছে, the audit committee of Alpha Company Limited is considered of 3 directors. The chairman of the audit committee hold 5% share of the company. হ্যাঁ, এই প্রশ্নটা টেকনিক্যালি আমি যেটা বুঝি, প্রথম কথা হচ্ছে দেখেন, খেয়াল করেন, অডিট কমিটির চেয়ারম্যান অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হইতে হবে। আর ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হইতে হলে হচ্ছে যে কি হবে না, তার 1% এর বেশি শেয়ার থাকতে পারবে না। এটা একটা প্রবলেম আছে। The audit committee of Alpha Limited is consisted of 3 directors, আর 3 directors দিয়ে এর অডিট কমিটি হইতেই পারে। আর আপনারা কি বলেন? না ঠিক আছে, অডিট কমিটি কনসিস্ট করতে গেলে অ্যাট লিস্ট 3 মেম্বার লাগবে আর কি। হ্যাঁ, হুম। আর অডিট কমিটির চেয়ারম্যান হতে গেলে সে অডিট কমিটির চেয়ারম্যান হবে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর। এখন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের কোয়ালিফিকেশন আছে, সে অবশ্যই লেস দেন 1% শেয়ার হোল্ড করতে হবে তাকে। তো যেহেতু সে 3% শেয়ার হোল্ড করে, সে 5% হোল্ডস 5% অফ দি কোম্পানি, তাহলে সে ইয়ে হইতে পারবে না, অডিট কমিটির চেয়ারম্যান হইতে পারবে না আর কি। হ্যাঁ, চেয়ারম্যানও হইতে পারবে না, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরও হতে পারবে না আর কি। এটাই হলো অ্যানসার। হ্যাঁ, আমিও সেটাই বলতে চাচ্ছি। এখন অন্য কেউ কিছু বলবেন কিনা? ভাই ঠিক আছে, রাহিন ভাইয়ের কথা ঠিক আছে। The statutory auditor of Alpha Company Limited has been assigned to look after the internal audit issues and financial information system design. এটা প্রোহিবিটেড, এটা একটা ইয়ে আছে, অডিটর কি কি কাজ করতে পারবে না। এটা হলো স্ট্রিক্টলি প্রোহিবিটেড। হ্যাঁ হ্যাঁ, সেটা আমি যেটা বলতেছিলাম যে স্ট্যাচুরি অডিটর এই কাজটা করতে পারবে না। না, জি বলেন। হ্যালো, সবাই থেমে গেলেন যে? রায়হান ভাই বলতেছিলেন। না না, এটা হবে কি যে জি বলেন। ইস্যুয়ার কোম্পানি যে সে তার এক্সটার্নাল অডিটরে সে মানে ওই অডিট ছাড়া আর কোনো কাজে তাকে এনগেজ করতে পারবে না আর কি। হ্যাঁ, যে এক্সটার্নাল অডিটরে সে অন্য কোনো কাজে এনগেজ করতে পারবে না। স্ট্যাটুটরি অডিট ছাড়া কোনো ইন্টারনাল অডিট অর কোনো কনসাল্টিং অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করতে পারবে না অ্যাজ পার কর্পোরেট গভর্নেন্স কোড। হ্যাঁ, না ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এটা আমিও বলতে চাচ্ছিলাম। আর কেউ কিছু বলবেন কিনা? না, আর কারো কিছু বলার নাই তো এখানে, এটা তো আচ্ছা, ঠিক কর্পোরেট আছে। গভর্নেন্স কোডে একেবারে ক্লিয়ারলি বলা আছে। Clearly, Alpha Company Limited has one fully owned subsidiary, namely ABC Company Limited. The board of subsidiary is comprised of 2 directors who are also directors of Alpha Limited. এটা কি বুঝলেন? এটা অবশ্য আমি কনফিউজড এটা নিয়ে। কি বলতেছে? এমনি নরমালি নিয়ম আছে যে সাবসিডিয়ারি কোম্পানিতে at least one হচ্ছে যে ডিরেক্টর অফ হোল্ডিং কোম্পানি শুড বি এ ডিরেক্টর অফ সাবসিডিয়ারি কোম্পানি। সেখানে দুইটা থাকতেই পারে আমার মতে। তারপরেও এখানে অবশ্যই প্রশ্ন কোনো কাজ আছে। ভাই সাবসিডিয়ারি কোম্পানি হইতে গেলে ওখানে ওই যে পাবলিক লিমিটেড। আরিফিন ভাই শোনা যাচ্ছে না নাকি আমার সমস্যা? না না, আরিফিন ভাইয়ের কথা স্টপ হয়ে গেছে। আরিফিন ভাই শুনছি না।
হ্যালো, আরিফিন ভাই বলেন। আমরা আমি wait করতেছি বলতেছিলাম আপনার যে জন্য। আপনার ওই মনে করেন যে লিস্টেড কোম্পানির যদি কোনো সাবসিডিয়ারি হয় সেক্ষেত্রে আপনার অ্যাটলিস্ট 3 মেম্বার লাগবে, মানে পাবলিক লিমিটেড কোম্পানির মতোই আপনার ইয়া থাকতে হবে, বোর্ডের ইয়া থাকতে হবে আর কি, অ্যাটলিস্ট 3 মেম্বার থাকতে হবে ও, সাবসিডিয়ারিতে। আচ্ছা আচ্ছা। সেক্ষেত্রে 2 ডিরেক্টরস না, অফ আলফা লিমিটেড এটা তো হবেই না, এটা কমপ্লাই করে না। না 3 না 5 কোম্পানি আইনে তো 3 আছে, ইসে না 5 আছে না? 5 না না কত না না, আছে? এখানে ইসে 3 হবে। কর্পোরেট গভর্নেন্স কোড। না না না, কর্পোরেট গভর্নেন্স কোডে 5 থাকলে কিন্তু এখানে সাবসিডিয়ারিতে 3 হবে। না কোম্পানি কর্পোরেট 3 হবে। গভর্নেন্স কোডে কিন্তু সাবসিডি সম্পর্কে বলা আছে কিছু, মনে হয় না। আছে আছে। সাবসিডিয়ারি কোম্পানি জাস্ট লাইক হোল্ডিং কোম্পানি, একই কথা। আর সাবসিডিয়ারি আচ্ছা, কোম্পানির আচ্ছা, 5টা ক্লোজও আছে। আমার কাছে না, এখন ওখানে কর্পোরেট গভর্নেন্স কোডটা নাই। আমি বলি পাবলিক লিমিটেডে আপনার হলো 5, তো তার মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর 1, কিন্তু হোল্ডিং কোম্পানিতে আপনার হলো ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর মাস্ট ওই আপনার সাবসিডিয়ারি কোম্পানিতে ডিরেক্টর হিসেবে থাকতে হবে। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, ঠিক আছে। তারপরে আর কি তারপরে হলো বলেন না মেম্বার একটু। হতে হবে ন্যূনতম 3 মেম্বার হইতে হবে, মানে বোর্ড অফ ডিরেক্টর 3 জন হইতে হবে, তার মধ্যে আপনার ওই আলফা লিমিটেড থেকে একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ওই বোর্ডে থাকবে আর কি। আচ্ছা, আর পরের যে প্রশ্নটা আছে, সাবসিডিয়ারিজ কম্প্রাইজ 2 ডিরেক্টরস হু আর অলসো ডিরেক্টর আছে। এটা তো হবেই না, এইটা তাহলে 2 ডিরেক্টর হবে না। আর কেউ কিছু বলবেন? এটি একটু ক্লিয়ার হইতে হবে, আর একটু ক্লিয়ার হইতে হবে। এই আরিফিন ভাই যদি একটু বলতেন, আমি ক্লিয়ার হইনি এখনো মনে হয়। আচ্ছা শুনেন, আরিফিন সেটা ভাই হচ্ছে একটু যে ধরেন বলেন তো। আমি আমি একটু ক্লিয়ার করি, হ্যাঁ শুনতে হুম। পাচ্ছেন? জি ভাই, জি। জি জি। এটা হচ্ছে আপনার মনে করেন যে মানে লিস্টেড কোম্পানিতে আপনার মেম্বার হইতে হবে অ্যাটলিস্ট 5 কর্পোরেট গভর্নেন্স হুম। কোড অনুযায়ী, জি আর জি। প্রাইভেট লিমিটেড কোম্পানিতে হচ্ছে 2, হুম। কিন্তু কোম্পানি আইন অনুযায়ী হলো আপনার পাবলিক লিমিটেডে অ্যাটলিস্ট 3, ঠিক ঠিক আছে? ঠিক আচ্ছা, জি আছে। জি। এখন মনে করেন এখন আপনার যেটা হচ্ছে যে লিস্টেড কোম্পানি যদি কোনো সাবসিডিয়ারি কোম্পানি থাকে, তাইলে সেই সাবসিডিয়ারি কোম্পানিতেও আপনার হলো মানে পাবলিক লিমিটেড কোম্পানির ইয়া ফলো করতে হবে। হ্যাঁ, 3 জন ডিরেক্টর সেক্ষেত্রে থাকতে আপনার হবে। ডিরেক্টর হবে মাস্ট বি 3, বাট হ্যাঁ, হ্যাঁ। আপনার যে লিস্টেড কোম্পানি আছে তার ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরকে ওই বোর্ডে বসাইতে হবে, মানে ওই তিনজন মেম্বারের একজন হইতে হবে আপনার ওই আলফা কোম্পানির ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, এটা মাস্ট। আরিফিন ভাই আমি সম্পূর্ণটাই বুঝছি, হ্যাঁ। তাহলে আমার একটা জিনিস খটকা লাগতেছে মনে, যে আমরা কেন 5 জন বলতেছি না? 5 জন বলতেছি না কেন কেন? 5 জন কেন হবে? এখানে তো 5 জন হবে না তো, 5 জন হবে না তো, কারণ আপনার কোম্পানি আইনে বলা আছে 3 জন, আর কর্পোরেট হ্যাঁ, কোম্পানি গভর্নেন্স আইনে কোডে 3 আছে জন, 5 জন, গভর্নেন্স কোড আছে 5 আছে জন। 5 ওটা জন। এই 5 জি জনের জি। আবার একজন হইতে হবে মাস্ট বি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, ঠিক আছে না? হ্যাঁ। কিন্তু যখন আপনার হলো আপনার যে সাবসিডিয়ারি কোম্পানি, সেই কোম্পানিটা তো অ্যাকচুয়ালি প্রাইভেট লিমিটেড, কিন্তু আপনার ওই যে আপনার একটা ইয়েতে বলা আছে যে লিস্টেড কোম্পানির সাবসিডিয়ারি কোম্পানিও হবে ওই লিস্টেড কোম্পানির আদলেই চলবে আর কি, তো ওই কারণে আসলেই listed চলবে। আমি তো company- সেই জায়গাটাই কনফিউশন লাগতেছে। কিন্তু 5 জন হবে না, ওখানে 3 জন হবে অ্যাটলিস্ট, বুঝছেন? ওইখানে আবার কোম্পানি আইন আচ্ছা। ফলো হবে, ওইখানে আবার কর্পোরেট গভর্নেন্স এর ওই 5 জন ডিরেক্টর হবে না, এটুকু আমি শিওর আর কি। এখন আপনি- বাকিটা না আপনারা না, এখানে আরিফিন ভাই, এখানে কিন্তু জি। কোশ্চেনটা হলো যে Alpha Limited Company, a public listed company, has appointed your firm to certify the compliance status as per Corporate Governance Code 2018, issued by the Bangladesh Securities and Exchange Commission. You are required to give appropriate recommendation if required from the following facts. যাই হোক, মানে আমি এইটুকু জানি আর কি, মানে আমার জানা মতে এইটুকু হলো আমি কনফার্ম, এরপরে বাকিটা আপনারা আরিফিন ভাই- একটু এই আরিফিন কামাল ভাই, ভাই, আপনি তো কামাল ভাই, 100% রুলস বলছেন। কামাল ভাই মানে অন্য যতগুলো কোশ্চেনে রুলস চলে আমিও জানি, গেছেন। আপনি 100% বলছেন। এটা হচ্ছে কামাল ঠিক ভাই, আছে। কামাল ভাই অন্য কোশ্চেনে চলে গেছে ভাই। হ্যাঁ, আপনি তো অন্য কোশ্চেনে গেছেন, আমরা যেটা আলোচনা করছি সেখানে নাই আপনি। না না না, ওইখানেই আছি সিরাজ ভাই। হ্যাঁ, মানে উনি এখানেই হেডিংটা জান- বলছে আর কি, এই কোশ্চেন শুরুটা ওই কি কোশ্চেন, ওইটা এই বলছে। কোশ্চেনটাই প্রথম কোশ্চেনটা শুরু হয়েছে কিন্তু ওইটা দিয়েই, হ্যাঁ এটারই পার্ট এটা।
কামাল ভাই আমি আন্ডারস্টুড, ঠিক আছে, কিন্তু আমি যেটুকু বলছি ওইটুকু মোটামুটি মানে বেস্ট অফ মাই নলেজ ইজ মানে অথেন্টিক এবং ট্রু, বাট তারপরেও হয়তো কোনো কনফিউশন থাকতে পারে আপনাদের, সেক্ষেত্রে আরিফিন ভাই আরেকবার একটু মানে হয়তো আরেকবার একটু ফুললি বলেন আরিফিন ভাই। আরিফিন ভাই আপনি তো বললেন, দেখেন আমি ঠিক আছে না, আমি একটু বলি, আমি যতটুকু বুঝছি আপনার কথা বলেন। যে লিস্টেড কোম্পানির যদি কোনো হোল্ডিং কোম্পানি থাকে, তাহলে লিস্টেড কোম্পানির কোম্পানি অ্যাক্ট অনুযায়ী যে 3 জন ডাইরেক্টর থাকতে হবে হোল্ডিং কোম্পানিতে, অ্যাটলিস্ট ওই একই রুল ফলো করে অ্যাটলিস্ট 3 জন ডাইরেক্টর থাকবে, যেখানে তার মধ্যে একজন হবে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, নাকি? ডেফিনেটলি ডাইরেক্টর, তার মানে সেই ক্ষেত্রে এটা কমপ্লাই করে না, নন কমপ্লাই, আমি যদি বুঝে থাকি। হ্যাঁ কামাল ভাই, ভাই সিরাজ ভাই ঠিক আছে, সিরাজ ভাই ঠিক আছে। হ্যাঁ থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, আমি এটা কনফিউশন ছিল। এটা কোম্পানি একটা কত সেকশনে? এইটা নাম্বার অফ ডিরেক্টরস আছে, কোম্পানি আইনে আছে। আরিফিন ভাই যেটা বলছে ঠিকই বলছে। 91 দেখেন। একটা জায়গায় আমার কনফিউশন লাগতেছিল যে 5 জন হবে না কেন, এইটা বাকি সব ঠিক আছে। না ওটা তো ক্লিয়ার করে দিল, কোম্পানি অ্যাক্ট অনুযায়ী হচ্ছে আপনার 3 জন, 3 জন থাকতে আর হবে লিস্ট। হ্যাঁ, গভর্নেন্স কোড অনুযায়ী 5 জন। তাহলে মানে আমি ওই ল যদি করি তাহলে কোম্পানি একটাকেই আমি ফলো করব। হ্যাঁ ওইখানে কোম্পানি একটা ফলো হবে, বুঝছেন? জি সাবসিডিয়ারির ক্ষেত্রে কোম্পানি একটা ফলো হবে। আচ্ছা, তাহলে আমরা ওইটাই লিখবো, সাবসিডিয়ারির ক্ষেত্রে কোম্পানি এক করুন। আপনি তো মনে হয় সাবসিডিয়ারিতে প্র্যাকটিক্যালি কাজ করছেন, তাই না? আপনি তো ভালো জানেন। রাইট। আরিফিন ভাই আপনি কাজ এটা করছেন মনে করেন যে আমি অসংখ্যবার সাবসিডিয়ারি মানে এটা অসংখ্যবার পড়া আমার মুখস্থ আর কি। তাহলে ঠিক আছে। এটা লিখে ফেলেন। এই জাহিদ ভাই লিখে ফেলেন, এটা লিখে ফেলেন। মুখস্থ। কি লাগবো? ওই জায়গাটাতে লিখে ফেলেন না অ্যানসারটা। আপনি শুধু লিখে ফেলেন যে অ্যাজ পার হলো কোম্পানি আইন এবং মানে কোম্পানি আইন অনুযায়ী হলো আপনার লিস্টেড কোম্পানির সাবসিডিয়ারিতে 3 জন ডিরেক্টর থাকতে হবে, মানে সেটা পাবলিক লিমিটেড হিসেবে ট্রিটেড হবে। মানে পাবলিক লিমিটেড হলো যা কার্যক্রম বা ইয়া আছে, ওই গঠনতন্ত্র আছে সেই অনুযায়ী হবে। আর হচ্ছে কর্পোরেট গভর্নেন্স কোড অনুযায়ী হলো আপনার ওই সাবসিডিয়ারিতে আপনার লিস্টেড কোম্পানির একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরকে মাস্ট ওখানে থাকতে বসাইতে হবে। এইটুকুই কথা। আচ্ছা রায়হান ভাই, ওই যে 91 সেকশন 91 কোম্পানিজ অ্যাক্টের কথা বলতেছিলেন, অ্যাপয়েন্টমেন্ট অফ ডিরেক্টরস। হ্যাঁ তাহলে 90 দেখেন, 90 দেখেন। কাছাকাছি আছে এটা আমিও জানি। হ্যাঁ 90 তে বলা আছে নাম্বার অফ ডিরেক্টরস এর কথা। 90 হবে, 90। ডিরেক্টর অবলিগেটরি এরকম একটা আছে। হ্যাঁ ডিরেক্টরস অবলিগেটরি আছে, ওখানে বলা আছে। দেখেন জিনিসটা একটু পরেই শোনাই যে প্রত্যেক পাবলিক কোম্পানিতে এবং কোন প্রাইভেট কোম্পানি পাবলিক কোম্পানির অধীনস্থ কোম্পানি হলে এর প্রত্যেক প্রাইভেট কোম্পানিতে অনন্য 3 জন পরিচালক থাকতে হবে। রায়হান ভাই ট্রুলি বলেছেন যে every public company and a private company which is a subsidiary of a public company shall have at least 3 directors. এই কথাটাই আমি বলছি। রাইট। তারপরে 2 এ বলা আছে every private company other than a private company mentioned in subsection 1, যেটা আগে পড়লাম, shall have at least 2 directors. হ্যাঁ সেটা তো প্রাইভেট লিমিটেড ক্ষেত্রে। হ্যাঁ তারপরে 3 নম্বরে বলা আছে only a natural person may be appointed a director. এটা তো কমন জিনিস, সবাই জানি। ওটুকু শেষ, তাহলে হ্যাঁ এইটুকু শেষ, ওটুকু হয়ে গেছে। রাইট। এখন যেটা আমি বলতেছি যে পরবর্তীতে আপনার হলো কর্পোরেট গভর্নেন্স কোড অনুযায়ী বা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী হচ্ছে যে আপনার ওই সাবসিডিয়ারিতে একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরকে অ্যাপয়েন্ট করতে হবে হলো ওই ধরেন লিস্টেড কোম্পানি থেকে। আরিফিন ভাই আমার একটা প্রশ্ন আছে আর কি। হ্যাঁ সেটা হলো কর্পোরেট গভর্নেন্সে কিন্তু বলা আছে যে অ্যাট লিস্ট 5 থাকতে হবে, 5 এর ভিতরে একজন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর থাকতে হবে আর কি। হ্যাঁ ঠিক আছে, আপনার সঙ্গে ডিসএগ্রি না, কিন্তু এইখানে কি কোনো আছে যে আমার ওইখানে তো 5 জন নাই? না ভাই, ওই যে ওই মানে কনফিউশনটা ওইটুকুই, বুঝছেন? সেটা হচ্ছে যে আপনার যখনই লিস্টেড কোম্পানির সাবসিডিয়ারি আপনি হিসাব করবেন
তখন হ্যাঁ। লিস্টেড কোম্পানির যদি সাবসিডিয়ারি কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি থাকে সেটাকেও আপনি ট্রিট করবেন পাবলিক লিমিটেড হিসেবে। হ্যাঁ, তিনজন সেক্ষেত্রে ডাইরেক্টর আপনাকে রাখতে হবে। কোম্পানি আইন ফলো করে 3টা ডিরেক্টর রাখতে হবে। হ্যাঁ, সেই 3টা ডিরেক্টরের একটা আবার ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হইতে হবে হু ইজ নমিনেটেড বাই দ্য লিস্টেড কোম্পানি, মাদার কোম্পানি, লিস্টেড কোম্পানি। হোল্ডিং হ্যাঁ, কোম্পানি। ঠিক আছে। ঠিক আছে? এই আচ্ছা That's it. কামাল ভাই কত সেকশন কত বললেন ওটা? 90 90 এই যে জাহিদ ভাই এখানে এই যে লিখে লেখছি রাখছে। লেখছি স্ক্রিনে দেখেন, স্ক্রিনে লেখছি। 90। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ ভাই, পরেরটা যান ভাই, শেষ, পরেরটা শেষ করে দেন। এই ফরম্যাটটা দিয়ে আজকে শেষ করে দিই, কারণ 11টা বাজে। না অনেক বাজে, আর একটা ভাই একটা। The audited financial statement of the company which was duly recommended by its audit committee was approved by the board of directors of the company for placement in the AGM to be held in the next month. ট্রু এটা ঠিকই আছে মনে হয়। না ট্রু তো যাই না, আপনার কাছে রিমার্স লিখতে বলছে যে আমার কাছে না, মনে হচ্ছে না এখানে কোনো প্রবলেম আছে। ভাই এখানে এখানে একটু দ্বিমত আছে আমার। হ্যাঁ, বলেন না, ওইটাই তো জানতে চাইছি। এখানে আমার একটু আরেকটু দ্বিমত ভাই হচ্ছে বলেন। এরকম যে অডিট কমিটি এটা সুপারিশ করবে বোর্ডকে, ঠিক আছে? বোর্ড এটা আবার হলো মানে বোর্ড এটা অ্যাপ্রুভ করবে, কিন্তু বোর্ড আবার রিকমেন্ড করবে হলো মানে এটা অ্যাকচুয়ালি আপনার এই অডিট রিপোর্টটা কিন্তু অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তো। ও না, এটা ঠিক আছে, এটা বোর্ডে অ্যাপ্রুভাল হবে। আরিফিন ভাই এখানে প্রসেসটা আমি বলি, যখন অডিটর একটা ফাইনান্সিয়াল স্টেটমেন্টস অডিট ওপিনিয়ন দেয়, অডিট রিপোর্ট দেয়, তখন অডিট কমিটিতে যায়। এটা অডিট কমিটি রিকমেন্ড করে দেয় বোর্ডে, বোর্ড এটা অ্যাপ্রুভ করে দেয়। ওই অ্যাপ্রুভড ফাইনান্সিয়াল স্টেটমেন্টস যেটা এজিএম এ ডিভিডেন্ড ডিক্লারেশনের জন্য বা পরবর্তীতে অন্যান্য যে বিধিবদ্ধ এই ইয়াগুলি আছে এজিএম এর, ওগুলি করার জন্য এজিএম এ যায়। আচ্ছা আমি একটু বলতে চাচ্ছি, আমার একটা বলি কোশ্চেন সেটা আছে। বলেন আচ্ছা আরিফ বলেন। রায়হান ভাই আমি আগে বলিনি। হ্যাঁ হ্যাঁ, তারপরে অবশ্যই করেন। অবশ্যই, যাই বলেন জাহিদ ভাই। আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছি মূল প্রসিডিউরটা কি, প্রসিডিউরটা হচ্ছে কর্পোরেট গভর্নেন্স কোডে লেখা আছে যে কোনো ব্যালেন্স শিট বা প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ফিনান্সিয়াল স্টেটমেন্টটা অডিট কমিটি হয়ে বোর্ডে যাবে, মানে অডিট কমিটি এটা রিকমেন্ড করবে আর বোর্ড এটা অ্যাপ্রুভ করবে। বোর্ড এটা অ্যাপ্রুভ করবে, এটা আমি পাইলাম কোথায়? এটা হচ্ছে কোম্পানি আইনের 180 লাইনে আছে যে বোর্ড এটা অ্যাপ্রুভ করবে। এটা থার্ড প্যারা বা ফোর্থ প্যারা যদি আপনারা পড়ে থাকেন, ওখানে বোর্ড অ্যাপ্রুভ করবে, দেন এটা অডিটরের সই হবে। আর আমরা এজিএম এর নোটিশে কি লিখি? এজিএম এর নোটিশে লিখি টু রিসিভ কনসিডার এন্ড অ্যাডাপ্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট। অর্থাৎ এইটা হচ্ছে যে এজিএম এর শেয়ার হোল্ডার এটা অ্যাডাপ্ট করবে, তারা এটা অ্যাডাপ্ট করে, যে অ্যাডাপ্ট করলো কি করলো না সেটা তাদের ব্যাপার, তাদের কিন্তু অ্যাপ্রুভ করে দিয়েছে, অ্যাপ্রুভালটা অ্যাডাপ্ট। এখন এখন এটা ঠিক হচ্ছে আছে, আর কিছু কেউ কিছু আমার না, একটা আমি জাহিদের সাথে একমত আর কি। এই আরিফিন ভাই, আমার একটা কোশ্চেন আছে আর কি। হ্যাঁ, বলেন না। কি বলেন না, বলেন এবার বলেন। এবার একটু খেয়াল করে শোনেন। অডিট কমিটির কাছে কিন্তু অডিট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যায় না, শুধু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যায়। এখন বলেন। ও আচ্ছা আচ্ছা, তা অবশ্য ঠিক, মানে এই জায়গাটা ঠিক আছে। আমি বলি আপনারা তো এই ঠিক আছে, আমি বলি এখন আমি একটু বলি। আমি বলি মনে করেন অডিট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা যায় হলো মানে অডিট কমিটি রিকমেন্ড হয়ে, তারপরে সেটা কিন্তু বোর্ডেই অ্যাপ্রুভ হয়, ওটা কিন্তু আর এসিএম এ অ্যাপ্রুভ হয় না। এজিএম এ শুধু ওটাকে অ্যাডপ্ট করে। আমরা কিন্তু এজিএম এর নোটিশে কখনোই বলি না টু অ্যাপ্রুভ দ্য অডিট রিপোর্ট। রায়হান ভাই আপনি যে কথাটা বলছেন না অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টস, আসলে ফিনান্সিয়াল স্টেটমেন্টস প্রিপারেশন এন্ড প্রেজেন্টেশন ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য ম্যানেজমেন্ট। ঠিক আছে, তো ম্যানেজমেন্ট সাইন করে তারপরে কিন্তু অডিটের জন্য দেয়। অডিটর জাস্ট এসিউর দা মানে ওপিনিয়ন দেয়, অডিট রিপোর্টটা ইটস এন ওপিনিয়ন। ওই পার্টটাই কিন্তু অডিটরের পার্ট, যেখানে অডিটররা রিপোর্ট দেয়, যেখানে রিপোর্ট দেয় ক্লাসিফাইড রিপোর্ট বা আনক্লাসিফাইড রিপোর্ট, নন এই চারটা ডিসক্লেমার বা এই যে 4 ধরনের রিপোর্ট দেয়। তো ফিনান্সিয়াল স্টেটমেন্টস যখন অডিটর রিপোর্ট দেয় তখন এইটাই হলো তার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টস অফ দ্য কোম্পানি
হুইচ ইজ ডিউলি রিকমেন্ডেড, মানে প্রথমে কর্পোরেট গভর্নেন্স কোড অনুযায়ী অডিট কমিটিতে যাবে, এবং অডিট কমিটি কিন্তু এখানে বলছে যে রিকমেন্ডেড এন্ড ওয়াজ অ্যাপ্রুভড বাই দ্য বোর্ড। যখন অডিট কমিটি রিকমেন্ড করে দিল তখন বোর্ড এটাকে অ্যাপ্রুভ করে দিল, এবং অ্যাপ্রুভাল নিয়ে ফর প্লেসমেন্ট ইন দ্য এজিএম। আসলে এই যে প্রসেসটা একেবারে ফুললি ঠিক আছে। যখন অ্যাপ্রুভ করে দিল ঠিক আছে। তখন তারা বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ কমিশন, আদার রেগুলেটরি যারা আছে, বাংলাদেশ ভাই, ব্যাংক এবং অন্যান্য যে রেগুলেটরি অথরিটি আছে, সব জায়গায় এটা কমিউনিকেট করে। এটাই হেল্প করছে মানে কামাল ভাই আমি একটু সাপ্লিমেন্ট করি আপনার সাথে, যেটা হচ্ছে যে যখন আপনার অডিট রিপোর্টটা অডিট কমিটি ফাইনালে মানে রিকমেন্ড করে দেয়, তারপরে কিন্তু বোর্ড ওটাকে অ্যাপ্রুভ করে এবং ডিউলি সাইন, টু ডিরেক্টর সাইন করার পরে, তারপরে কোম্পানি সেক্রেটারি সাইন করার পরে কিন্তু অডিটর সাইন করে। ট্রু ট্রু বুঝতে পারছেন কি? ট্রু 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো যখন আপনার অডিট রিপোর্টটা সাইন হয়ে গেল, তার মানে ওটা অ্যাপ্রুভ। ওই Right. অ্যাপ্রুভ মানে ওই সাইন কপিটাই কিন্তু তখন সব জায়গায় সার্কুলেট হয়। সো এই প্রসেসটা ঠিক আছে, এটা এজিএম এ শুধু প্লেস করা হয় অ্যাডপ্ট করার জন্য, আর কিছু না। রাইট। আচ্ছা সাপ্লিমেন্ট করি একটা কোশ্চেন, সেটা হলো যে আচ্ছা, আমি আমি বোর্ড অফ ডাইরেক্টর যে সিগনেচার করবে, এই সিগনেচারটা কোথায় আছে যেন সেকশনে, কোম্পানি অ্যাক্টের 189 189 189। আর 189 আছে, আর ইসে আছে। শোনেন, এখানে আমি একটু বলে দিই, মুখস্থ আছে আমার। হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে যে যদি আনঅডিটেড হয় তাহলে এটা হবে হচ্ছে লিস্টিং রেগুলেশন অনুযায়ী। লিস্টিং রেগুলেশনে সাইন করে হচ্ছে, সরি আরেকটু বলি, লিস্টিং রেগুলেশন আর একটা রেগুলেশন আছে, সেটা হচ্ছে ফিনান্সিয়াল রিপোর্টিং। হ্যাঁ, দুইটা জিনিস আছে। লিস্টিং রেগুলেশনে লেখা আছে যে চেয়ারম্যান, তারপরে একজন ডিরেক্টর, সিএফও, কোম্পানি সেক্রেটারি আর এমডি, এই 5 জন আনঅডিটেড সাইন করবে। আর অডিটেড হইলে পরে সাইন করবে হচ্ছে 189 সেকশন 189 কোম্পানিজ অ্যাক্ট অনুযায়ী। একটা জায়গা আছে, এরপরে একটা সার্কুলার হয়েছে, সেটা হচ্ছে যে ফিনান্সিয়াল রিপোর্টিং, যেটা যখন কর্পোরেট গভর্নেন্স কোড হয় ওর সাথে একটা সার্কুলার দিছিল। ওখানে কিন্তু লেখা আছে যে চেয়ারম্যানের কথা লেখা নাই, ওখানে লেখা আছে এনি টু ডিরেক্টর। তো এখন হচ্ছে যে এনি টু না না, ডিরেক্টর। এই চেয়ারম্যানের তারপরে বিষয়টা না জাহিদ ভাই, চেয়ারম্যান কিন্তু ইটস এ অনারারি পোস্ট, চেয়ারম্যান অলসো এ ডাইরেক্টর। হ্যাঁ, এখানে কে সিগনেচার করবে এটা বোর্ডের থেকে আগেই রেজুলেশন পাস করতে হয়। আমি কারণ আপনার এই প্রশ্নের উত্তর দিচ্ছি, শোনেন। আমাদের একটা ফ্যাক্ট বলি, আমাদের চেয়ারম্যান একটা বিদেশ ছিল, ঠিক আছে? তো এখন যদি চেয়ারম্যান সাইন করতে হয়, তাহলে কিন্তু ওই চেয়ারম্যান সাইনটা ওই কোম্পানি, ওই বোর্ডে আগে চেয়ারম্যান অ্যাপয়েন্ট করে নিতে হয়। প্রথম একটা কথা আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে সেই চেয়ারম্যানেরই কিন্তু আপনাকে এসিসি সহজ করে দিছে, ডাইরেক্ট লিখে দিছে এনি টু ডিরেক্টর। এখন চেয়ারম্যানের কোনো প্রশ্নই নাই, বুঝছেন? এখন আপনার যে কোনো দুইটা ডিরেক্টর আপনার লিখে দিলেই হলো যে ডিরেক্টর ডিরেক্টর। আচ্ছা, আর কামাল ভাই, জাহিদ ভাই, মনে হয় সুন্দর হ্যাঁ, বলেন। আলোচনা হয়েছে। একটু বিদায় চাচ্ছি আমি। আলহামদুলিল্লাহ ভাই, খাওয়া দাওয়া হয় নাই, নামাজ হয় না, নাই। আমরাও বিদায় নিব। না, এটা ওইটাই, শেষ, আর 2 জাহিদ মিনিট ভাইয়ের আগে। সাথে আমিও একমত। জাহিদ ভাই ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। এনি টু ডিরেক্টর সাইন করলে হয়ে যাবে। এনি টু মানে ডিরেক্টর, চেয়ারম্যান বা এটাও MD ঠিক আছে। কারো mandatory না। ঠিক আছে, তাহলে আজকে শেষ করে দেন নাকি? আজকে শেষ করেন ভাই। হ্যাঁ, আচ্ছা শেষ করেন। আচ্ছা, শোনেন, আমি এটা পাঠিয়ে দিচ্ছি, বুঝছেন? আচ্ছা, পাঠাই দেন আমি পাঠাই এটা দেন। কামাল ভাই এখানে পাঠিয়ে দিচ্ছি, আর কামাল ভাই সবাই যাদের এসে পাঠিয়ে দেন। আমরা নেক্সট দিন এটা চালু, এটা 5 বছরের আছে। যদি শেষে আমরা পারি তাহলে তখন আপডেট করবো। ওকে ভাই, এই ঠিক 5 আছে। বছর দিয়ে চলি। থ্যাংক ইউ আমি ভেরি মাচ। এখনই দিয়ে ওকে, দিচ্ছি। ঠিক আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ জাহিদ ভাই, জি, জি, থ্যাংক ইউ thank you. সবাইকে যারা যারা পার্টিসিপেট। কামাল ভাই আমাদেরকে সবাই পাঠিয়ে বিদায় দিয়েন। ভাই। হ্যাঁ ইনশাআল্লাহ, যারা যারা পার্টিসিপেট করতে পারেন নাই তাদেরকেও ধন্যবাদ। আমরা যেন সবাই পাস করে যাই। সবাইকে শুভরাত্রি। ওকে, জি ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।